আচ্ছা, স্ট্যাট শুরু করব আজকে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর যে যদি বলিস কতটুকু তোদের রয়েছে, কারণ স্ট্যাটিস্টিক্স এ টোটাল অনার্স পড়ানো যায়, টোটাল অনার্স স্ট্যাটে অনার্স হয়। ইভেন পাস কোর্সেও স্ট্যাটের সাবজেক্ট পড়ানো হয় জেনারেল কোর্সে। সেই জায়গায় তোদের স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স মিলে তোদের রয়েছে একটা পেপার। আগেও ছিল, আগে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স মিলে টোটাল 55 ছিল মনে হয়, 55 না 50 একটা ছিল। সেটাই আছে, একটু চেঞ্জ হয়নি, এখন 75 হয়েছে। তাহলে নিচে কতটুকু পড়তে হবে সেটা বুঝতে পারছিস। খুব সিম্পল কিছু জিনিস তোদের রয়েছে, বেশি কিছু নেই। বোঝা গেল? স্ট্যাটিস্টিক্সটা বুঝতে গেলে আমি প্রথমে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা দেখ, আমরা যেটা প্রবাবিলিটিতে করলাম, প্রবাবিলিটিতে কি করলাম, একটা কোন র্যান্ডম ভেরিয়েবল গিভেন, র্যান্ডম ভেরিয়েবল গিভেন মানে তার ডিস্ট্রিবিউশন গিভেন। ডিস্ট্রিবিউশন মিন্স আইদার ডেন্সিটি ফাংশন অর একবারে ডিস্ট্রিবিউশন ফাংশন, কোনো না কোনো একটা গিভেন ছিল, বা র্যান্ডম ভেরিয়েবলটা কি রকম ভাবে ডিস্ট্রিবিউটেড সেটা বলা ছিল। দেন সেই ডিস্ট্রিবিউশন যদি বলা থাকে, তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমি বার করলাম। সেটা মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, ঠিক আছে? তো ওই যে লাস্ট চ্যাপ্টারে যেটা কোয়ার্টাইল করছিলাম, পার্সেন্টাইল করছিলাম, আরো অনেক কিছু আছে। যে কোনো জিনিস যে টাইপেরই যাই কারণ কেন, তার জন্য কোনো না কোনো ডিস্ট্রিবিউশন গিভেন, যে হচ্ছে এই র্যান্ডম ভেরিয়েবলটা এইরকম ডিস্ট্রিবিউটেড, সে নর্মাল ডিস্ট্রিবিউশন, কোনোটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা আছে, কোনোটা রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম, বিভিন্ন ধরনের জিনিস বলা থাকছিল। দেন তার দিয়ে অঙ্ক করছিলাম, মানে কি তার আমার এফএক্স, স্মল এফএক্স বা ক্যাপিটাল এফএক্স বলা ছিল। এবার তুই সেক্ষেত্রে প্রবাবিলিটি বার করেছি, কন্ডিশনাল প্রবাবিলিটি বার করেছি, অনেক কিছু। কিন্তু তোকে একটা এমন একটা এনভায়রনমেন্টে রাখা হলো যে হচ্ছে সেই এনভায়রনমেন্টের তুই অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট, মানে তুই ভাবিস না এখানে আমি এই পরিবেশ সম্বন্ধে কিছু বলছি, মানে কোনো একটা জায়গায় তোকে বলা হলো যে হচ্ছে এই জিনিসটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, মানে এর ডিস্ট্রিবিউশনটা কেমন রয়েছে কোন একটা জিনিসের। ধর আমি বলছি যে হচ্ছে এবছর যারা পরীক্ষা দিল তারা বিএসসি অনার্স, তাদের রেজাল্টটা কেমন হবে। রেজাল্টটা কেমন হবে বলতে কি রকম ভাবে বিচার করা যায়? আমি নাম্বার দিয়ে বিচার করলে অ্যাভারেজ নাম্বার কত পাবো পার পেপার, এটা বিচার করতে পারি। আমি এটা বিচার করতে পারি যে না, অ্যাভারেজ নাম্বারের কাছাকাছি বেশি মানে সব থেকে কোন ইন্টারভ্যালের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলে রয়েছে, মানে যা খুশি, মানে তোরা যদি আমি বলি এখন তুই একটা আইডিয়া দিতে পারবি, কিন্তু এক্স্যাক্টলি কত হবে সেটা বলা, কিন্তু তার জন্য তাহলে কিছু না কিছু অঙ্ক তোকে কষতেই হবে। আমি যদি এখন বলি যে হচ্ছে যেমন হচ্ছে এই যে তোদের এখন কোভিড যেটা চলছে, কোভিড এর দেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আসছে। প্রথমে বলেছিল স্ট্যাটিস্টিক্সে যারা বলেছিল, বললো হচ্ছে এখন গ্রাফ এরকম ভাবে বাড়ছে, প্রথম দিকে বলবি খবর দেখবি যে হচ্ছে এখন প্রথম দিকে এরকম উঠছে, ওই উঠলো। এইবার যদি এখানে লকডাউন করা হয় তাহলে হচ্ছে প্রথমে কতদিন, 1 মাস, তাহলে এরকম করে কমে এখানে আসবে। যদি 7 দিনের গ্যাপ দেওয়া হয় তারপরে একটু উঠবে, যে আবার যদি 15 দিন 1 মাসের তাহলে কমে এরকম নামবে। আবার যদি লকডাউন খুলে দেয় আবার উঠবে, দেন তারপরে যদি আবার লকডাউন করা হয় তাহলে আবার 0 হয়ে যাবে। আচ্ছা, এটা যে বলেছিল এটা কি আলটিমেটলি হয়েছে? হয়নি। সিম্পলি কোভিড এর এক্সাম্পল, এইটা একটা এক্সাম্পল দিয়েছিল যে হচ্ছে প্রথম একটা সিচুয়েশনে কিছু একটা অবশ্যই আসলো, এবার যদি লকডাউন 1 মাসের জন্য করা হয় তাহলে 1 মাস পরে কিছুদিন পরে কিছুটা কমবে, দিয়ে 7 দিনের যদি ওপেন করা হয় তাহলে আবার কিছুটা বাড়বে, দিয়ে যদি আবার যদি লকডাউন করা হয়, লকডাউন করলে আবার কমবে,
এইরকম ভাবে একটা কত দিনের একটা দেখবি হচ্ছে 49 বা 65 কিছু একটা ডেজের, আমার ঠিক মনে নেই, একটা বলেছিল এতদিন যদি হচ্ছে 7 দিন গ্যাপে লকডাউন করা হয়, ও টানা একটা বলেছিল টানা 49 ডেজ, অথবা যে ওই প্রথমে 1 মাস 7 দিন গ্যাপ, তারপরে 1 মাস 7 দিন গ্যাপ, দেন তারপরে একটা কিছু একটা এরকম বলে 1 মাস বা 3 উইকস এর কিছু একটা বলেছিল। কিন্তু আলটিমেটলি কি সেই ল ফলো করেছে? কিচ্ছু করেনি, কোনোটাই করেনি। কিন্তু যদি বলিস তাহলে এটা এবং হচ্ছে এই সম্বন্ধে শুধু তুই ভাবিস না, হচ্ছে এটা বলে দিল, এইটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে প্রমাণ করা হয়েছিল এবং তার জন্য পেপার রয়েছে। এটা চেন্নাইয়ের কোনো চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট বা চেন্নাই আইআইটি, বা আমার ঠিক মনে নেই, সেখান থেকে পাবলিশড কোনো পেপারে এই ধরনের একটা ক্যালকুলেশনের কথা বলা ছিল যে এই রকম যদি করা হয়, এবং হচ্ছে সরকার কিন্তু সেই পদ্ধতিতেই অনেকটা ওইভাবে লকডাউন করার প্রথম থেকে চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবে কি তাই ঘটেছে? বাস্তবে তাই ঘটেনি। বাস্তবে কিন্তু তার সেই ঘটনা ঘটেনি। বাস্তবে কি হয়েছে? বরং হচ্ছে লকডাউন বেড়েছে, করোনা বেড়ে গেছে, লকডাউন উঠেছে, করোনা কমে গেছে। বর্তমানে বুঝে দেখ, মানে আমাদের যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি, মানে প্রথম দিকে লকডাউন বেশি ছিল, মানুষ বেরোচ্ছিল না, পুলিশে মারছিল, করোনা বাড়তেই চলছিল। লাস্ট 2-3 মাসে পুজো হলো, অনুষ্ঠান হলো, তোরা ঘুরে বেড়াচ্ছিস, যা খুশি করছিস, করোনা কমে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু তাহলে ব্যাপারটা দেখ, প্রেডিকশন মানে তার মানে কি, এই যে আমি যে আমি আমি যে ম্যাথমেটিক্যাল ফরমেশনটা আমি দিয়েছিলাম কোন একটা, এই কোভিডটা কি রকম কি হবে, আমার কাছে জিনিসটা টোটালি আননোন ছিল। আননোন বলতে কি, মানে এর ক্যারেক্টারিস্টিক্স কি, এর ম্যাক্সিমাম পিকে কখন যাবে, কখন কমবে, এগুলো এগুলো পুরোটাই আননোন, পুরোটাই আননোন ছিল, আমি জানি না। এর আমার প্রিভিয়াস কোনো ডেটা নেই যে সেখান থেকে আমি বলবো যে এটা এই ছিল, এই হবে। বোঝা গেল? প্রিভিয়াস কোনো ডেটা নেই, মানে প্রিভিয়াস ডেটা নেই বলতে কি, মানে গত 10 বছর আগে একবার হয়েছিল, তার ডেটা দিয়ে আবার আমি বলছি ঠিক আছে এটা এরকম হবে, এরকম আমি বলতে পারছি না। টোটালটাই একটা, এই লাস্ট 15 দিনে কি ট্রেন্ড, বা লাস্ট 10 দিনে, বা অন্য দেশের কি ট্রেন্ড, তার উপর ডিপেন্ড করে একটা কিছু আমি প্রেডিকশন আমি দিচ্ছি। বোঝা গেল কি বলতে জানো? এই যে প্রেডিকশনটা দিচ্ছি, আমাকে তো কিছু ডেটা আছে, আমি যদি জানতাম যে হচ্ছে এই কোভিড এর গ্রাফটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আমি ফর এক্সাম্পল আমি জানি, আমি বলে দিয়েছি কোভিড এর স্প্রেডের যে গ্রাফটা সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে তুই তো বলতি, তুই তো জানতি যে হচ্ছে এ ঠিক এরকম ভাবে পিকে উঠবে একটা সময়, ঠিক আছে, এরকম ভাবে একটা সময় পিকে উঠবে, উঠে এরকম ভাবে কমে যাবে। তুই যদি জানতে আগে থেকে তুই বলতে পারতি তো, মানে একটা সময় পিকে উঠলে, এবার তুই যখন কমতে শুরু করলে তুই বুঝবি আর আর বাড়বে না, এবার কমে জিরোতে চলে আসবে কোনো না কোনো সময়। জিরোতে আসবে না, অ্যাকচুয়ালি ইনফাইনাইট, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, মানে কমে যাবে, এরপরে আর আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আজকে ইন্ডিয়ায় অ্যাক্টিভ কেস কমে গিয়ে 2 লাখে চলে এসছে, 2 লাখ থেকে 20 লাখ যাবে না তুই বলতে পারিস না। অন্য দেশের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি। আমেরিকার দিকে তাকা, গ্রাফ তাকা, অন্য দেশের দিকে তাকা। স্যার, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? হ্যালো, হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। না তোরা হচ্ছে, আমি যে স্ক্রিন শেয়ার করেছিলাম, ও লেফট হয়ে গেছিলেন তো একবার, বাট আমি লেফট হয়নি, দেখিয়েছিল পড়াতে পড়াতে। না না, প্রথমে না, তারপরে আমি স্ক্রিন শেয়ার করিনি। না না করেনি। খুব ভালো। এতক্ষণ ধরে তাহলে বললাম যে এরকম হয়েছিল, এরকম কমবে, এরকম কমবে, তাহলে কি দেখলি তোরা? ভাবছিলাম এমনি বলছেন। বাহ বাহ, খুবই ভালো ছিল। এসএমএস করেছিলাম। এসএমএস? ঠিক আছে, বোঝা গেল কি বললাম? দেখেছিস, এইটা হচ্ছে প্রথমে দেখবি তোরা ইয়েতে দেখতে পাবি, এই গ্রাফের যে ছবিটা আমি দিয়েছি সেটা প্রথম যে এই গ্রাফের যে আমি যে ছবিটা দিয়েছি,
এটা দেখবি তোরা হচ্ছে প্রথম দিকে বলে দেখেছিলি বিভিন্ন সংবাদে হোক পেপারে হোক এইরকম ভাবে কমে যাবে, এই বাড়বে একটা লকডাউন কিছুদিনের, তাহলে কমে যাবে, আবার কিছুদিনের লকডাউন, কিছুটা বাড়বে আবার কমে যাবে, এই গ্যাপে গ্যাপে লকডাউন, দেন কমে যাবে। তিনটে বলেছিল, একটাও হয়নি। মানে এর সম্বন্ধে কিছু জানি না যে এই কোভিড এর স্প্রেড কি রকম ডিস্ট্রিবিউশন ল ফলো করে, আমরা জানি না বলে আমরা এটা কিছু একটা প্রেডিকশন দেওয়া হয়েছিল। প্রেডিকশন কার উপর বেস করে? এই যে আজকে ধর আজকে কোভিড এর 50 বা 10-15 দিন বা 20 দিন বা 50 দিন বা লাস্ট 2 মাসে যে ডেটা পেলাম তার উপর ডিপেন্ড করে প্রেডিকশন। আমি ফর এক্সাম্পল আমি যদি জানতাম কোভিড স্প্রেডটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমি বারবার কি বললাম, যদি আমি জানতাম আগের থেকে তাহলে আমি তো বলতাম একটা সময় পিকে আসবে, পিকে আসার পর সে কমে যাবে, এটা জানতাম তো নাকি? কিন্তু সেটা তো নিশ্চয় হয়নি। বা যদি আমি জানতাম কোভিড স্প্রেডটা এরকম বাইনোমালি ডিস্ট্রিবিউট বা কোভিড স্প্রেডটা এরকম ডিস্ট্রিবিউশন ল ফলো করে, তাহলে তো আমি তার ক্যারেক্টারিস্টিক জানতাম যে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে বা এফ ডিস্ট্রিবিউশন বা টি ডিস্ট্রিবিউশন, বিভিন্ন আরো প্রচুর ডিস্ট্রিবিউশন রয়েছে এই ল গুলো ফলো করে, তাহলে তার জানতাম তার একটা গ্রাফ ছিল এই ধরনের ভাবে বাড়বে, বাড়ার পর কমবে। সব ডিস্ট্রিবিউশন গুলো, কোন ডিস্ট্রিবিউশন কিন্তু এই কন্টিনিউয়াসলি বেড়ে চলে না, বাড়ে আবার কমে। সব ডিস্ট্রিবিউশনে যদি গ্রাফ দেখিস, বাইনোমিয়াল দেখবি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গুলো আমি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হোক তাতে কিছু নেই, জিরো সাকসেসের প্রবাবিলিটি যত, এন সাকসেসের প্রবাবিলিটি তত আউট অফ এন ট্রায়াল, ঠিক আছে তো? কিন্তু দেখবি মধ্যের কোন একটা নাম্বার অতগুলো সাকসেসের প্রবাবিলিটি ম্যাক্সিমাম, তাহলে ক্রমশ প্রবাবিলিটি বাড়তে থাকে, দেন আবার কমে। সবসময় ডিস্ট্রিবিউশন যদি আমি করি সবসময় এই ধরনেরই একটা গ্রাফ পাওয়া যায়, ক্রমশ বাড়বে একটা লেভেল পর্যন্ত গিয়ে আবার কমে যাবে। বোঝা গেল? এই জিনিসটাই হয়। কিন্তু আমি একটা জিনিস সম্বন্ধে বলছি যার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, সেটা আমি কিভাবে বলবো? মানে এর অ্যাকচুয়ালটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, তাহলে কি সেই মানে ডিস্ট্রিবিউশনে কি ল ফলো করবে, বা এটা কতদিন থাকবে না, কবে যাবে, যাই হোক না কেন। আজকে যদি আমি এই কোশ্চেনটা বলি যে মাধ্যমিকে যারা পরীক্ষা দেয় তাদের অ্যাভারেজ বয়স কত, তুই বলতে পারবি? আমি যদি কোশ্চেনটা করি যে আজকে মাধ্যমিকে যারা এই বছর পরীক্ষা দেবে তাদের অ্যাভারেজ এজ কত, তুই বললি 16 বছর। না, তুই আরেকজন বলে না 15 বছর 9 মাস হবে বা 16 বছর কিছু একটা হবে বললি, তাহলে অ্যারাউন্ড 16 ইয়ার্স হবে। এই যে 16, আমি তোকে জিজ্ঞেস করি, তুই বললি হ্যাঁ 16 বছর হবে, মানে 16 বছর ধরে নিলাম অ্যাভারেজ, বা বললি 15 বছর 11 মাস বা 10 মাস, বললি তো? এই যে বললি এর কোত্থেকে বললি? কারণ প্রিভিয়াস জানি গত 10 বছর কেন গত কয়েক বছর ধরে আমরা জানি যে সাধারণত একটা ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তার বয়স 16 বছর অ্যারাউন্ড হয়। আমি যদি বলি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বয়স 15.5 থেকে 16.5 বছরের মধ্যে বেশিরভাগ থাকবে, আমি দেখবি যদি এটা বলে দিই 95% লোকের বয়স এই ওর মধ্যে থাকবে, 15 বছর 6 মাস থেকে 16 বছর 6 মাসের মধ্যে কি থাকবে। তো আমি যদি বলি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবার যারা, তাদের বয়স 15 বছর 6 মাস থেকে 16 বছর, যদি এটা কথা বলে দিই তুই দেখবি 95% ছেলে ওই বয়সে রেঞ্জের মধ্যে পড়বে। এবার তার বাইরের রেঞ্জে পড়বে কিছু ছেলে পেলে, তার বাইরের রেঞ্জ হতেই পারে কেউ 18 বছরের মাধ্যমিক দিতেই পারে, কিন্তু আমি যদি বলি 95% ছেলে এই এক বছরের রেঞ্জে পড়বে। এটা যে বললাম কোত্থেকে বললাম? আমি জানি, এটা জানি বলতে কি আমার প্রিভিয়াস ইয়ারের ডেটা আছে, ঠিক আছে? তাহলে সেই জায়গার ক্ষেত্রে আমি সেই জায়গায় স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সেই জায়গায় স্ট্যাটিস্টিক্স অলরেডি আমার নোন, সেই জায়গার স্ট্যাটিস্টিক্স আমি টোটালটাই জানি। মানে এই জিনিসটা স্প্রেড বলা হয়, স্প্রেড বলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 6 মান্থ, মানে সিগমা 6 মান্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মানে কি আমি এম মানে মিন অ্যাভারেজ বয়স মানে 16 ধরলাম, 6 মান্থ যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি তাহলে ওই 16 বছরের থেকে 6 মাস কম থেকে 16 বছরের থেকে 6 মাস বেশি, তার মধ্যে 95% ছেলে মেয়ে থাকবে। বোঝা গেল? এই যে এগুলো বলছি, এগুলো এই ডেটাটা আমার কাছে নোন, আমি সবাই জানি, কিন্তু যদি এই যে এনভায়রনমেন্ট সম্বন্ধে আমার ডেটা জানি না, তার সম্বন্ধে আমার আইডিয়া নিতে হবে, তার অ্যাভারেজ কি, তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কেমন, যে কোনো একটা আননোন জায়গায় তোকে দেওয়া হয়েছে, দিয়ে বললো এই জায়গার ডেটা কালেক্ট করে আমাকে একটা বলো এর অ্যাভারেজ কি আছে, এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, আমার বা কোন ইন্টারভ্যালের মধ্যে ম্যাক্সিমাম এই ডেটাটা বিলং করবে, এই এটসেট্রা এটসেট্রা, সেটা যদি বার করতে হয়, সেটা বার করতে হলে স্ট্যাটিস্টিক্যাল মেথডে একটা করা যায়, একটা আইডিয়া দেওয়া যায়।
ঠিক আছে? তো এই ধরনের ব্যাপারগুলো আনপ্রেডিক্টেড একদম, এই যে মেডিকেল যে ব্যাপারগুলো, কিন্তু কিছু ব্যাপার স্ট্যাটিস্টিক্যালি পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। ভোটের আগে দেখবি হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলো সমীক্ষা করে, কিছু বায়াস মানে ইচ্ছে করেই হয়তো যে জিতবে তার কথা না মানে না বলে অন্যজনের কথা বলে, কিন্তু যে সমীক্ষাগুলো করে তার তো একটা কিছু বেস থাকে। এই সমীক্ষাগুলো কেমন হয়? এই সমীক্ষাগুলো হচ্ছে ধর বললো হচ্ছে এই বিধানসভায় আজ এই পার্টি এক্স পার্টি বা ওয়াই পার্টি জিতবে। আমি বলছি এই বিধানসভায় কোন একটা পার্টি, কোন একটা দল এক্স পার্টি বা ওয়াই পার্টি বা জেড পার্টি একটা জিতবে। ধর হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটে পার্টি দাঁড়িয়েছিল, বললো ওয়াই পার্টি জিতবে। আমি যে বললাম এই বলা বা কোনো সংবাদ থেকে বললো, তার তো বলার পেছনে কোনো না কোনো গ্রাউন্ড থাকবে, কিছু তো হচ্ছে এমনি ঠিক আছে চলো সংবাদ করতে হবে, অত পয়সা করি নেই, কে খরচ করবে করো, কি এসে যায়, বলে দিলাম। স্ট্যাটিস্টিক্স তো আমার ভুল হতেই পারে, 100% ভুল হতে পারে আমার ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে সেটা বললাম, কিন্তু সেটা ট্রু হতে পারে, ভুল হতে পারে, কিন্তু সেটা করে কি করে? ফর এক্সাম্পল আমার ধর একটা বিধানসভার বললাম হচ্ছে কোন একটা তোর বাড়ি যেখানে যে বিধানসভা এলাকায়, সেই বিধানসভা এলাকার যদি ভোট হয়ে গেছে, ভোট গণনার পরে তো সবাই বলে দিতে পারে যে হচ্ছে এতজন এই পেয়েছে, কিন্তু ভোট গণনার আগে যদি আমি বলতে চাই আমাকে কি করতে হবে? ধর আমাকে তুই বা তোর যে এলাকায় বাড়ি তুই চাস যে তোদের এলাকায় কে জিতবে, তাহলে তোকে কি করতে হবে? র্যান্ডামলি আরবিট্রারিলি যারা ভোটার ওই এলাকায় ওই বিধানসভা এলাকায় তাদের সিলেক্ট করতে হবে। সবাইকে তুই জিজ্ঞেস করে তোকে যদি দায়িত্ব দেওয়া হয় এই বিধানসভা এলাকায় যতজন ভোট দিয়েছে তাদের সবার ডেটা কালেক্ট করো এবং সবাই সত্যি কথা বলবে ধরে নিয়ে, মানে হতেই পারে তুই একজনকে জিজ্ঞেস করলি, এটা একটা ব্যাপার আছে এই ধরনের সমীক্ষায়, তুই একজনকে জিজ্ঞেস করলি আপনি এক্স পার্টিকে ভোট দিয়েছেন না ওয়াই পার্টিকে না জেড পার্টিকে, হয়তো দিয়েছে এক্স পার্টিকে, বললো হচ্ছে ওয়াই পার্টিকে দিয়েছে, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে ইন দ্যাট কেস একটা অন্য সমস্যা আছে, যে হচ্ছে এক্স্যাক্টলি ও ঠিক বললো না ভুল বললো, মিথ্যে বললো না সত্যি বললো, তার একটা ব্যাপার আছে। কিন্তু যদি আমি তাও ধরে নিই তারা সবাই সত্যি বলছে, যে যা বলছে সেটা কারেক্ট, তার মধ্যে কোনো ভুল নেই, তাহলে একটা আইডিয়া দেওয়া যাবে। তুই কি করবি? তোকে র্যান্ডামলি বিভিন্ন মানুষ ওই এলাকার বিভিন্ন মানুষকে তোকে জিজ্ঞেস করতে হবে। তাহলে এবার মনে হতে পারে তাহলে আছে আমি কতজনকে জিজ্ঞেস করবো? আমার এলাকায় দেখা যাচ্ছে টোটাল হয়তো 8 লাখ মানে 5 লাখ ভোটার ছিল, আমি 5 লাখ মানুষকে জিজ্ঞেস করে আমি আইডিয়া দিতে পারবো? হ্যাঁ, যদি সেটা দিতে পারি সেটা সব থেকে বেস্ট হয়। তোর ধর 5 লাখ লোক ভোট দিয়েছিল বা 5 লাখ ভোটার ছিল, তার মধ্যে হয়তো 4.5 লাখ ভোট দিয়েছিল, তুই 5 লাখের কাছেই গেলি, যারা ভোট দেয়নি তাদের কাউন্টও করলি, যারা ভোট দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করলি কোন পার্টিকে ভোট দিয়েছে এক্স ওয়াই জেড এর মধ্যে, তুই এবার 3টে ক্যাটাগরি করে তুই ডেটা পেয়ে গেলি। সেই ডেটা যদি পাস তাহলে খুবই ভালো কথা, তুই ডিরেক্ট বলে দিবি এই লোক জিতে যাবে, এবং সেটা আমি একটা কথা বলছি তারা সব ট্রু বলেছে ধরে নিই, সত্যি বলেছে ধরে নিই, কিন্তু যদি সেটা করা তো সম্ভব নয়, এটা সম্ভব নয় বলতে কি আমি যদি বলি 5 লাখ লোকের কাছে যা দিয়ে তাদের ডেটা কালেক্ট কর, দেন তুই হচ্ছে তাদের বল হচ্ছে ভোট কবে, তাহলে তার আগে অনেক আগে ভোট গণনা হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে তার অনেক আগে, তোর দরকার লাগবে না। তাহলে কিন্তু আমাকে বলতে হবে এই এলাকায় কে জিততে পারে। তখন আমি কি করব? তখন আমি টোটাল সবার কাছে যাব না, আমি র্যান্ডামলি কিছু লোক সিলেক্ট করব, আমার এই বিধানসভা এলাকার র্যান্ডাম কিছু লোক সিলেক্ট করব, দেন তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করব যে তারা এক্স ওয়াই জেড এর মধ্যে কোন পার্টিকে ভোট দিয়েছে। তারা ধর যেটা বললো সেটা সত্যি ধরে নেবো, মিথ্যে বা সেটা ভুল বলতে পারে, তারা বলবে না, অনেক কিছু হতে পারে, এসবগুলো বাদ দেবো। তারা যদি ধরে নি তারা সবাই সত্যি বলেছে, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে, এবার র্যান্ডাম বলতে কতজনকে নেবো, সেটা 10 জনকে, আমি বললাম হচ্ছে 5 লাখ ভোটার ছিল আমার, 5 লাখ ভোটার ছিল টোটাল এলাকায়, দিয়ে আমি বললাম 10 জনকে জিজ্ঞেস করলাম আশেপাশে যাকে পেলাম, দিয়ে হচ্ছে 7 জন বললে এক্স কে দিয়েছে, 5 জন বললে এক্স কে দিয়েছে, ওয়াই কে দিয়েছে হচ্ছে 3 জন, জেড কে দিয়েছে হচ্ছে 2 জন, এটা বলবে দিয়ে আমি ঠিক আছে এক্স জিতে যাবে, আমি এটা নিশ্চয়ই হবে না। 10 জনকে জিজ্ঞেস করে টোটাল 5 লাখ ভোটের কি রেজাল্ট হবে সেটা বলা যায়? সেটা নিশ্চয়ই বলা সম্ভব নয়, হয়ে গেল। তার জন্য নিশ্চয়ই এটা কিছু কিছু সংখ্যক, একটা নির্দিষ্ট সংখ্যার ওপরে, তুই যদি 10-এর জায়গায় 100 জনকে জিজ্ঞেস করিস, সেখানে এক্স কে কিছু সংখ্যক বললো, ওয়াই কে কিছু সংখ্যক বললো, জেড কে একটা রকম রেজাল্ট আছে। 10 জনের জায়গায় যদি 1000 জনকে জিজ্ঞেস করিস, মানে এই সাইজটা, মানে এই নাম্বার অফ স্যাম্পলস, এটাকে বলা হয় স্যাম্পল, মানে এটা হচ্ছে এইটাকে বলা হয় টোটাল পপুলেশন,
পপুলেশন, আমার কাছে যতজন ভোটার ছিল, তার মধ্যে এই যে আমি কিছু একটা অংশ আমি নিয়ে দিচ্ছি, এটাকে বলে স্যাম্পল। এই অংশটার মধ্যে আমি এবার বিচার করব যে হচ্ছে এক্স কে কতজন ছিল, ওয়াই কে কতজন ছিল, জেড কে কতজন। এবার প্রশ্ন হচ্ছে আমি 5 লাখের মধ্যে কত বড় নেব, 10, 10, 100, 50, 1000, 10,000, 50,000? ব্যাপারটা এরকম নয়। স্যাম্পল কখনো এরকম হবে না যে হচ্ছে 5 লাখ লোকের মধ্যে 50,000 লোকের আমি বিচার করে নিলাম, সেটাও সম্ভব নয়, কারণ 50,000 লোকের কাছে তো যদি ডেটা কালেক্ট করতে হয় সেটাও কঠিন কাজ। বুঝে গেল? নর্মালি আমি যেটা বলছি এই ধরনের ক্ষেত্রে দেখা যায়, এটা যদি অ্যারাউন্ড হচ্ছে 10 লাখ যদি লোক হয়, 10 লাখ লোকের মধ্যে কেউ যদি 5 to 6% লোকের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে? তো 10 লাখের মধ্যে 5% মানে কত হবে রে? 10 লাখের মধ্যে 5% বেশি বললাম, 10 লাখ তো এইটা 10 লাখের মধ্যে 5%, এটা 10% হলো, 5% মানে 5,000, তাই তো? 5,000ও দরকার নেই, এরকম মানে বিভিন্ন ডিপেন্ড করে, মানে সাইজ যত বাড়বে তত স্যাম্পল সাইজ কমে যাবে। যদি এরকম হয় যে 5 লাখ লোক হয়, 5 লাখ, কেউ যদি 1,000 লোকের কাছে, 1,000 লোকের কাছে যদি যেতে পারে, বা 500 থেকে 1000 লোকের কাছে গিয়ে যদি আমি ডেটা কালেক্ট করতে পারি, সেই এবং তারা যদি সব সত্যি বলে ধরে নিই, তাহলে সেই ডেটা মোর অর লেস কারেক্ট হবে, সেই ডেটা মোর অর লেস কারেক্ট হবে, ঠিক আছে? তো এটা হয়, কারণ তুই এবার সেই ডেটা কিন্তু সেই কালেকশনটা র্যান্ডম হতে হবে। র্যান্ডম মানে কি? র্যান্ডম মানে হচ্ছে মানে যে তুই দেখা যাচ্ছে তুই জানিস ওই এলাকায় ওই এক্স পার্টিকে বেশি ভোট দেয়, তুই সেই এলাকায় গিয়ে বিচার করলে হবে না। র্যান্ডম ওই বিধানসভা এলাকার যে কোনো জায়গার যে কোনো লোক, একই এলাকার সব লোক নিলে হবে না। তুই নিলি হচ্ছে তোদের গ্রামের 500 জনকে নিয়ে নিলি, ও হবে না, ওটা র্যান্ডম বলে না। টোটাল এলাকার মধ্যে র্যান্ডমলি নিতে হবে। তোদের গ্রামের একজনকে নিলি তো আর একটা জায়গায়, আর একটা জায়গায়, এরকম বিভিন্ন ডিফারেন্ট পজিশনে র্যান্ডামলি তোর 5 লাখ ভোটার লিস্ট দেখতে হবে, 5 লাখ ভোটার ডাউনলোড করতে হবে, কোন একটা সিরিয়াল নাম্বার, কোন একটা নাম্বারে তোকে জিজ্ঞেস করে বলতে হবে আপনি কোথায় ভোট দিন। তুই এটা করতে পারিস, তুই 5 লাখ ভোটার 500 জনের যদি করতে পারিস, ঠিক আছে, 500 থেকে 1000 জনের মধ্যে তোর যে ডেটা আসবে তুই কারেক্ট ডেটা পাবি। তার মানে কি, তোর বুঝে দেখ একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, সেই ঘটনা তুই আগের থেকে বলবি যে কি হবে, সেই ঘটনাটা বলার জন্যে তোকে কি করতে হলো, ওই রেজাল্ট পর্যন্ত ওয়েট করতে হলো না, বা সেই ঘটনাটা বলে দেওয়ার জন্য তুই সবার কাছে যেতে হলো না। তার পরিবর্তে তুই একটা ছোট্ট অংশ মানে 5 লাখের মধ্যে 500 জন, বুঝে দেখ কতটা কম। 5 লাখের মধ্যে 500 জন যদি আমি বলি, তার মানে কত পার্সেন্ট? 5 লাখের মধ্যে 0.1%, ঠিক আছে? সরি, 5 লাখের মধ্যে 500 জন মানে হচ্ছে, হ্যাঁ, 0.1% নাকি? 0.1%, হ্যাঁ 0.1% লোকের কাছে হবে। আমি 10% ভুল বলছিলাম, পয়েন্টে যাবে, 0.1, 10% না, 0.1%, 1%-এর কাছে যাওয়ার দরকার নেই। 0.1% যদি লোকের কাছে তুই পৌঁছাতে পারিস, সেই থেকে তুই যে ডেটাটা পাবি সেটা কারেক্টই হবে, মোর অর লেস কারেক্ট হবে, মোর অর লেস কারেক্ট হবে। এবার কিন্তু এর কোনো গ্যারান্টি নেই, বারবার বলছি এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এর কোনো গ্যারান্টি নেই। যে ঘটনাটা ঘটে গেছে তার সম্বন্ধে অনেকটা গ্যারান্টি আছে, কিন্তু এই কোভিড এর কোনো গ্যারান্টি নেই। ভোটটা হয়ে গেছে অলরেডি, 5 লাখ লোক ভোট দিয়ে ফেলেছে, দেন আমি 500 জনের লোককে আরবিট্রারিলি র্যান্ডামলি সিলেক্ট করলাম, দেন তাদের কাছ থেকে ডেটা নিলাম এক্স ওয়াই জেড এ কে কাকে ভোট দিয়েছে, এবং তারা সবাই সত্যি বললো, ধরে নেবো দে আর অল ট্রু বলেছে, এটা যদি ধরে নিই তাহলে কারেক্ট হবে। এই ঘটনাটা কোভিড এর ক্ষেত্রে ঘটনাটা ঘটে যায়নি, ঘটনাটা আরো ঘটবে, আরো ঘটতে চলেছে। এই প্রেডিকশনটা ভুল হওয়ার কারণ, এইভাবে ভুল হওয়ার কারণ, মানে প্রথমে প্রতিটা চ্যানেল খুললে ডাক্তাররা এরকমই বলেছিল, প্রথম লকডাউন কিছুটা কমে যাবে, 7 দিনের গ্যাপ একটু বাড়বে, লকডাউন আবার কিছু কমবে, আবার 7 দিনের গ্যাপ লকডাউন কমে যাবে। এখানে হলো কি, যত লকডাউন বাড়লো বাড়তেই থাকলো, লকডাউন উঠিয়ে দিল কমতে নামলো, পুরো প্রেডিকশনটাই ভুল।
পুরো প্রেডিকশনটাই ভুল মানে ওর মধ্যে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেটা ভুল ছিল না। এটা ঘটনাটা ঘটেনি মানে ম্যাথসটা ভুল ছিল না, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল আমি কি বলছি? এবারে একটা ঘটনা ঘটে গেলে তার সম্বন্ধে আইডিয়া দেওয়াটা সোজা। আমি জানি ঘটে গেছে, কিন্তু এক্স্যাক্টলি তার আউটকামসটা এক্স্যাক্টলি কি হবে আমি জানি না, আমি চাই আইডিয়া দিতে সোজা। কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছে, প্রিভিয়াস কিছুদিন ধরে ঘটছে, দেন আমি ভবিষ্যতে কি হবে সেটা বলা কঠিন। কিছু তবু আমরা ম্যাথমেটিক্যালি একটা আইডিয়া দিতে পারি, কারণ নাহলে আমি প্রিপারেশন নেবো কি করে? এরপরে আর কি হবে, এরপরে আর কি হবে, এরপরে আর কি হবে? ঘটনাটা যাই ঘটুক না কেন, মনে হতে পারে যে যতদিন লকডাউন ছিল ততদিন বেড়েই চলেছিল, তারপরে হঠাৎ করে কমলো। মেবি হতেই তো পারে তো যে লকডাউন এতদিন ছিল বলেই তারপরে কমেছে। এটা তুই বলতে পারিস না যে হচ্ছে যে প্রথম থেকে লকডাউন না থাকলে এখন কি অবস্থা হতো, প্রথম থেকেই লকডাউন যদি না থাকতো, বলতে পারিস না। মেবি আজকে অন্য সিচুয়েশন হতো, হয়তো আরো বাজে কন্ডিশন হতে পারতো। বুঝে আছে কি বলতে চাইছি? ব্যাপারটা দেখ, এই যে ঘটনাগুলো আমি যে ঘটনাই করি না কেন তার পেছনে একটা গ্রাউন্ড থাকে, তার পেছনে কিছু ডেটা থাকে। যে কিছু একটা ঘটনা ঘটে গেছে বা ঘটবে, আমার কিছু টোটাল ঘটনাটা সম্বন্ধে বলতে গেলে সেটা কিভাবে কি স্প্রেড করবে না করবে, তার রেজাল্ট কি হবে, যাই বলতে যাই না কেন তার পেছনে একটা কোনো কালেকশন অফ ডেটা থাকে, টোটাল কালেকশন অফ ডেটা। দিস কালেকশন অফ ডেটা ইজ নোন অ্যাজ, দেখবে হচ্ছে পপুলেশন, এটাকে বলা হয় পপুলেশন। তো এই দেখবি এই প্রেডিকশন গুলো যখন বলা হয়েছিল এরকম হবে, সেই প্রেডিকশনের পেছনে কিছু ডেটা ছিল, ওই দেশের ডেটা, ওই দেশের ডেটা, বিভিন্ন ডেটা কালেক্ট করেছিল, ওই দেশে এইরকম হয়েছিল তাই এরকমটা হতে পারে, এই ধরনের প্রেডিকশন ছিল। তাহলে কিছু যে যেটা টোটাল যে কালেকশন অফ ডেটা, টোটাল কালেকশনটা, সেটাকে বলা হয় পপুলেশন। আমি যদি বলি যে এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অ্যাভারেজ এজ বার করবো, যেটা যদিও আমার কাছে নোন, আমি ধর ইচ্ছে আবার করতে চাই, আমি ধর যেটা আমার নোন সেটার উপরে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি। সেই স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে গেলে তুই কি করতে পারিস, তুই হচ্ছে যাবি আমার অ্যাভারেজ বয়স বার করবো, তোর হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেয় কত রে এখন, মাধ্যমিক পরীক্ষা দেয় কত, 15-20 লাখ নাকি ইয়ারলি? হ্যাঁ, কিছু একটা দেয়, ধর 10 লাখ, আমি তারও বেশি দেয়, 10 লাখ মাধ্যমিক, 10 লাখ কম বললাম, 20 লাখ হবে, এত লাখ মারি তাদের আমি অ্যাভারেজ বেশ এজ বার করতে চাই। দাদা আজকেই বললাম হচ্ছে অ্যাভারেজ এজ বার করতে চাই, আমি কি করব? এটা আমি জানি, যদি আমি জানি হচ্ছে 16 বছর হতে পারে, কি করব? আমি নিশ্চয়ই 10 লাখ স্টুডেন্টের কাছে যাব না, আমি হচ্ছে র্যান্ডামলি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিছু স্টুডেন্টকে আমি সিলেক্ট করব, ঠিক আছে, যেটা 100 জন হতে পারে, 500 জন হতে পারে, সিলেক্ট করে তাদের সবাইকে এজ জিজ্ঞেস করবো, ধরে নেবো দেয়ার তারা সব সত্যি কথা বলছে, তাহলে অ্যাভারেজ এজ বার করে দিতে পারবো। এবং সেই যে অ্যাভারেজ এজ বেরোবে, সেই যেটা বেরোবে, যদি ধর হচ্ছে 500 জন লোক স্টুডেন্ট নিই, তাদের অ্যাভারেজ বার করি, সেই অ্যাভারেজ এজ তুই দেখবি হচ্ছে ওই 10 লাখ লোকের যে অ্যাভারেজ এজ তার কাছেই থাকবে, খুব বেশি ডিফার করবে না তার থেকে, ঠিক আছে তো? খুব বেশি ডিফার করবে না, ডিফার করবে না বললেই চলে, কারণ কেউ এ ব্যাপারে মিথ্যে কথা বলে না। যদি ভোটের ব্যাপারে অনেকে মিথ্যে কথা বলে, ভোটের ক্ষেত্রে অনেকে মিথ্যে কথা বলে বা ভয় লাগে, ভয় পায় যে হচ্ছে না বাবা এক্স পার্টি ক্ষমতায় আছে, আমি যদি বলি ওয়াই কে ভোট দিয়েছি আমাকে তো মারবে। এজের ব্যাপারে মাধ্যমিক পরীক্ষার্থী ঠিক আছে, খুব বেশি খারাপ বলবে না, ধর পরীক্ষা চাই অঙ্কে কে কত ম্যাথসে নাম্বার পেয়েছে বা টোটাল নাম্বার, অ্যাভারেজ টোটাল মার্কস বার করতে চাই, পরীক্ষা হয়ে গেছে, অ্যাভারেজ কত মার্কস পেয়েছে আমি বার করতে চাই, করতে পারবো। এজের ক্ষেত্রে নাই একটা তোর ডেটা জানা যায় যে 16 বছরের অ্যারাউন্ডে ছেলেপিলে মাধ্যমিক পরীক্ষা দেয়, কিন্তু আমি যদি বলি অ্যাভারেজ কত মার্কস পেয়েছে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে, তাদের অ্যাভারেজ মার্কস কত, ধর 500, কতর মধ্যে পরীক্ষা এখন মাধ্যমিক? 500, কতর মধ্যে পরীক্ষা রে? 700, 700-র মধ্যে পরীক্ষা হয়েছে। এবার 700-র মধ্যে আমি যদি বলতে চাই যে এই 10 লাখ স্টুডেন্ট ছিল, 10 লাখ 10 লাখ স্টুডেন্ট ছিল, এই প্রতিটা স্টুডেন্ট অ্যাভারেজ হতেই পারে 700-র মধ্যে কেউ একজন 698 পেয়েছে, আবার হতেই পারে কেউ একজন ফেল করেছে 20 পেয়েছে, এরকম লোকও পাবে, মানে পরীক্ষা দেয়নি, দুটো একটা পরীক্ষা দিয়েছে কোন রকম, বা 10ও পেয়েছে এরকম আছে, সব পেপারে 2-1 করেও পেয়েছে, এরকম ছেলেগুলো পাবে। কিন্তু নিশ্চয়
অ্যাভারেজ মার্কস কখনো ওই 97 হবে না, অ্যাভারেজ মার্কস কখনো 20ও হবে না। মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে আমরা অ্যাভারেজ মার্কস এইরকম হয়েছে 300, ধর হচ্ছে 55 আমি বললাম, বা 365 হয়েছে। মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে এদের অ্যাভারেজ মার্ক 365। এটা প্রেডিকশন, আমি বললাম কিন্তু আমি জানি না। কিন্তু দেখ, এজের ক্ষেত্রে একটা জানি, একটা আমাদের আইডিয়া আছে, কিন্তু তোর কি এরকম আইডিয়া আছে? তুই কি বলতে পারবি যে মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাভারেজ এত মার্কস পাবে? বলতে পারবি না। আগে বলতে পারিস? আমার তো বলতে গিয়ে মনে হচ্ছে না আমি ঠিক বললাম, না আর একটু বেশি হবে, না 60%-এর উপরে হবে, না 50%-এর কম হবে। হ্যাঁ, তার জন্য তোকে আমি এটা বলতে পারবো, তার জন্য তোকে ডেটা কালেক্ট করতে হবে। ডেটা কালেক্ট করতে হবে মানে কিভাবে করতে হবে? আমরা এই 10 লাখ পরীক্ষার্থীর মধ্যে আমি যদি এটা ভাবি, একটা দেখবি হচ্ছে গভর্নমেন্ট ডেটা দেয়, ডেটা দিয়ে এলো হচ্ছে, সেটা আলাদা জিনিস। সেখান থেকে তার মানে তোর অনেক সুবিধা হয়ে গেল। এ বললাম 60%-এর ওপরে পেয়েছে হচ্ছে এত পার্সেন্ট মানুষ, 50%-এর ওপরে পেয়েছে এত পার্সেন্ট, এই বিভিন্ন যদি বলে দেয় সুবিধা। কিন্তু যদি আমার ওটাও জানা নেই, আমাকে যদি করতে হয়, কি করতে হবে? আমাকে আরবিট্রারিলি হয়তো 500 জন বা 1000 জন স্টুডেন্টকে আমাকে জিজ্ঞেস করতে হবে। আরবিট্রারিলি, যে কোন আরবিট্রারিলি, সে যে কোনো, তুই যদি বললি হচ্ছে আমি যাব হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে যাব, দিয়ে জিজ্ঞেস করবো হচ্ছে কে কত নাম্বার পেয়েছে, নাম্বার পেয়ে তাদের হচ্ছে অ্যাভারেজ করে দেবো, যে বলবো এটাই মাধ্যমিকের অ্যাভারেজ নাম্বার। নিশ্চয়ই হবে না, এটা বায়াসড হয়ে যাবে। আমি একটা ভালো স্কুলে যাব যেখানে ছেলেপিলে বেশি ভালো রেজাল্ট করে, দেন সেখানে গিয়ে আমি বলবো হচ্ছে যে হচ্ছে এই এবার যারা এই স্কুলে পরীক্ষা দিল তাদের আমি তো নিলাম তো বেশ কিছুদিন, 100 জন পরীক্ষা দিয়েছিল, 100 জনের ডেটা নিলাম, খুব তো খারাপ আসবে না, মোটামুটি একটা তো রেজাল্ট আসা উচিত। দেন তাদের অ্যাভারেজ করে দিলাম, অ্যাভারেজ করে বললি হচ্ছে এইটা দিয়ে দেখলে অ্যাভারেজ করে চলে এসছে 500, চলে এসছে 700-র মধ্যে, দিয়ে বলে দিলি যে হচ্ছে টোটাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের অ্যাভারেজ মার্ক হচ্ছে 500। নিশ্চয়ই এটা কারেক্ট হবে না, তাহলে সেটা র্যান্ডামলি ডেটা কালেক্ট করা হলো না। ঠিক আছে? তো তোকে র্যান্ডাম ডেটা কালেক্টর করা মানে টোটাল যে 10 লাখ পরীক্ষার্থী তাদের মধ্যে স্কুল, তোকে নিজে আমি ওই স্কুলে যাবো আর ওই স্কুলের ডেটা নেবো, ওই স্কুলে যাবো তাহলে ওই স্কুলের ডেটা নেবো, ওই স্কুল তাহলে ওই পার্টিকুলার স্কুলের হবে, ওই স্কুলের অ্যাভারেজ মার্কস বেরোবে। ঠিক আছে? তো টোটাল যদি স্কুলের ওয়েস্ট বেঙ্গলে বার করতে হয় তাহলে কিন্তু তোকে আরবিট্রারিলি স্কুল সিলেক্ট করতে, তুই জানিস না সেই স্কুলটা ভালো খারাপ এসব সব বাদ দিতে হবে। ঠিক আছে? সেই র্যান্ডাম নাম্বার হিসাবে চুজ করে তোকে করতে হবে। তোকে এটা বললে হবে না আমি ওই স্কুল থেকে 2 জন নেবো, ওই স্কুল থেকে 2 জন নেবো, দেন করবো, সেটাও র্যান্ডাম থাকবে না। তুই যখন স্কুলটাও বলে দিবি তাহলে তো স্কুল সম্বন্ধে তুই জানিস, তাহলে স্কুল সিলেকশনটা র্যান্ডাম হতে হবে, দেন তারপরে সেখানকার স্টুডেন্ট সিলেকশনটাও র্যান্ডাম হতে হবে, তাহলে তুই বলতে পারবি। বোঝা গেল? দেন তুই যদি 500 জন স্টুডেন্ট এইভাবে কালেক্ট করিস, দেন তাদের অ্যাভারেজ মার্কস তুই বলতে পারবি। এবার সেটা যদি তুই পেয়ে যাস, তুই পেয়ে গেলে কিছু একটা পাবি। ধর ফর এক্সাম্পল আমি 365 পেয়েছি। এবার আমি বললাম যে এই 365-তে অ্যাভারেজ মিন, আমি বললাম হচ্ছে এই 300 থেকে 400-র মধ্যে নাম্বারটা বেশি, 400-র মধ্যে বললাম হচ্ছে এই 90% ছিল। এটা না হতেও পারে, আমি জানি না, এই স্প্রেড মেবি 250 থেকে 450-ও হয়ে যেতে পারে। 365 এটা বললাম হচ্ছে 265, মানে এখান থেকে 265 থেকে 465, মানে 100 স্প্রেড নিলাম, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা আমি নিলাম হচ্ছে 100। আমি যেটা কালেক্ট করি মানে মিন মাইনাস সিগমা থেকে মিন প্লাস সিগমা, এটাকেই বলা হয় টোটাল ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের মধ্যে 90% হচ্ছে স্টুডেন্টের মার্কস রয়েছে, থাকতেই পারে। না এটা থাকতে পারে বলতে কি, এটা আমি বললাম, আর মানে এগুলো কোনো প্রেডিকশন নয়, এর জন্য ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমাকে করে বলতে হবে। যে কি ক্যালকুলেশন? আমি এই যে ডেটা ক্যালকুলেট করলাম যে আমি 500 জনের, যে প্রথম জনের সে পেয়েছে হচ্ছে 420, দ্বিতীয় জন পেয়েছে হচ্ছে 310, তৃতীয় জন পেয়েছে হচ্ছে 517, এরকম সব যে এরকম করে যে আমি 500 লোকের কালেক্ট করলাম, সেখান থেকেই তোর এম বেরোবে, যেমন যোগ করে ভাগ করে দিলে এম বেরোয়, সেখান থেকেই এই সিগমা বেরোবে, মানে তোর আলাদাভাবে কিছু বেরোবে না। তার জন্য ফর্মুলা আছে, আমরা করব। এই সিগমার ফর্মুলাটা কি এখানে হবে সেটা কিন্তু এখানে বেরোবে, ক্যালকুলেশনের আন্ডারে বেরোবে। এরকম নয় হচ্ছে আমি মুখে বলে দিলাম সিগমা 100 হবে, এই হবে বলে কোনো কথা নেই। আমি যে ওখানে বলছিলাম যে হচ্ছে 16 বছরের মাধ্যমিক পরীক্ষা দেয় এটা অ্যাভারেজ হবে, এবং 6 মাস যদি সিগমা ধরি, এটা ধরার কোনো প্রশ্ন নেই। আমি যে স্যাম্পল নেবো সেটা থেকে ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে সিগমার মান কত হবে স্প্রেডের জন্য।
এরকম কোনো ব্যাপার নয় এখানে স্প্রেডের মান আছে সিগমার মান 100 হবে এরকম বলে কোনো কথা নেই। আমি যে এই 500 জনের ডেটা কালেক্ট করেছি সেই ডেটা থেকেই আমার এম বেরোবে, সেই ডেটা থেকেই আমার সিগমা বেরোবে, সেই ডেটা থেকেই মিডিয়ান বেরোবে, ঠিক আছে, সেই ডেটা থেকেই মোড বেরোবে, সবই বেরোবে। এগুলো বেরোলে কি হয়, আমি সব টোটাল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানা যায় এটা কিভাবে ডিস্ট্রিবিউশনটা ছিল, টোটাল ডিস্ট্রিবিউশনটার মিন কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, মোডটা কত, মানে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় ছিল, ঠিক আছে, তো মিডিয়ান কি, মানে মিডল টার্ম পর্যন্ত টোটাল হাফ অর্ধেক প্রবাবিলিটি কত দূর, এই সব কিছু জানা যায়। এগুলো যদি সব সব এগুলোকে বলা হয় এক একটা স্ট্যাটিস্টিক বলা হয়, স্ট্যাটিস্টিক। তাহলে এই স্ট্যাটিস্টিক গুলো যদি আমি জানি মানে তাহলে তার ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। আমি বলতে পারছি এজের এই জিনিসগুলো হতে পারে, আমি মার্কসের ক্ষেত্রে অতটা শিওর নই, অ্যাভারেজ মার্কস কত হবে আমি শিওর নই। এজের ক্ষেত্রে যতটা শিওরলি বলেছিলাম 16 বছর হবে, 15.5 থেকে 16.5 মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলে থাকবে, আমি বলছিলাম তুইও দেখ সেটা বলতে পারছি না যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে। আমি যদি বলি অ্যাভারেজ মার্কস কত হবে, তুই অতটা শিওর, আমি অতটা শিওর নই, তুই অতটা শিওর হলে তাহলে তোর সব প্রবলেম আছে। আমি বলতে পারছি না, আমি জানি না, এক্স্যাক্টলি জানি না 350 অ্যাভারেজ মার্কস হবে না 400 হবে, যা খুশি হতে পারে, কিন্তু সেটা কিভাবে আমি ক্যালকুলেট করব? আমি টোটাল 10 লাখ স্টুডেন্ট দরকার নেই, 10 লাখ স্টুডেন্টের মধ্যে থেকে 500 জন স্টুডেন্ট নেবো, তাদের অ্যাভারেজ মার্কস দেবো, তাহলে বলে এটা যদি অ্যাভারেজ মার্কস হয় তাহলে এই যে টোটাল 10 লাখের অ্যাভারেজ মার্কস এরকমই হবে, এরার কিছু থাকবে বাট দিস এরার মিনিমাম এরার হবে। এই ক্যালকুলেশন গুলো এইভাবে করা যায় এবং এগুলো ঠিক ক্যালকুলেশন হয়, ঠিক আছে। এখানে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ঠিক না ভুল, এটা এক্স্যাক্টলি ঠিক এক্স্যাক্টলি ভুল বলে কিছু হয় না, কতটা ঠিক হয়। আমি যে ক্যালকুলেশনটা করেছি ইট ইজ 95% কারেক্ট, আমি যে ক্যালকুলেশনটা ঠিক করেছি এটা 99% কারেক্ট, ঠিক আছে। সবই প্রেডিকশনের মাধ্যমেই বা সবই হচ্ছে ডেটার মাধ্যমে করা হয়, ঠিক আছে। সাধারণত যে ধরনের স্যাম্পল বা যে ধরনের কালেকশনে 95% কারেক্ট হয়, 95% বলা হয় আমি যে এস্টিমেটটা করেছিলাম, যে কাজটা করেছিলাম এটা গুড, মানে ভালো। নর্মালি আমি এটা বলতে পারি নর্মালি যে 95% যদি আমার কারেক্ট হয় তাহলে আমি বলতে পারি যে নর্মালি আমি যেভাবে স্যাম্পলিংটা করেছিলাম সেটা হচ্ছে ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। এবার প্রশ্ন হলো তার মানে কি 95% কারেক্ট হলে সেটা যদি ঠিক ধরে নিই এবং সেই 95% কারেক্টের মধ্যে দিয়ে যদি আমি সব কাজ করতে যাই হবে? আমি এখন মঙ্গলে একটা যান পাঠাবো, এখন একটা মঙ্গল যান যাবে, চন্দ্রযান যেমন গেল, সেই 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 ক্যালকুলেশনটা যদি 95% কারেক্ট হয় তার মানে 5% রং ছিল, আমার পৌঁছাবে না। এখানে যদি তোকে হচ্ছে পাঠাতে হয় একটা মঙ্গলে কোনো একটা কিছু পাঠাবি কোনো একটা ইয়েকে, তাহলে সেখানে 99 এত পার্সেন্ট কারেক্ট হতে হবে, 100% আমি বলতে পারি না, মানে এত পার্সেন্ট কারেক্ট হলে তবে ওটা গিয়ে ঠিক পৌঁছাতে পারে। ভারত যেটা চন্দ্রযান পাঠালো সেটা লাস্ট মুহূর্তে আর হলো না ঠিকঠাক, তাই তো? তুই কি ভাবছিস ওরা ইন্ডিয়া 95% লেভেলে পাঠিয়েছিল? নিশ্চয় নয়, এতটা লেভেলে পাঠানোর পরেও ভুল হয়ে যেতে পারে। একটা ঘটনা ঘটার চান্স পয়েন্ট এত প্রবাবিলিটি, ফর এক্সাম্পল দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ এ সার্টেন ইভেন্ট, এটা ঘটার চান্স, আমি জানি যে এটা মানে এই এত ঘটার চান্স এত, তার মানে কি এটা ঘটার চান্স, মানে আমি যদি বলি 1 2 3 4 5 6 মানে হচ্ছে 6 মানে একের পেছনে এতগুলো শূন্য, 1 2 3 6টা শূন্য, এই 10 লাখের মধ্যে একবার ঘটে কোন একটা ঘটনা, তাহলে ভেরি স্মল প্রবাবিলিটি, তার মানে এই ঘটনাটা ঘটবেই না বলা যায় না। এই যে যেটা ইয়েতে বললাম তো, ভারত যেটা ইয়ে পাঠালো চন্দ্রযান পাঠিয়েছিল তার প্রবাবিলিটি এরকমই ছিল, সেটা নষ্ট মানে সেটা কোনো কারণে ফেল করার প্রবাবিলিটি এরকমই ছিল, তবুও সেটা ফেল করে গেছে। একবারই তো পাঠিয়েছে, একবারই ফেল করে, প্রবাবিলিটি 1, এটা নয় কিন্তু, মানে প্রবাবিলিটি 1 মানে প্রথমবার পাঠিয়েছে, প্রথমবারই হচ্ছে সে হচ্ছে ঠিকঠাক ল্যান্ড করতে পারেনি, দেয়ারফর একবারের মধ্যে একবার, ফ্রিকোয়েন্সি হিসেবে ভাবলে একবারের মধ্যে একবারই ফেল করেছে, দেয়ারফর ফ্রিকোয়েন্সি হিসেবে ভাবলে আমার হচ্ছে প্রবাবিলিটি কত 0, এই প্রবাবিলিটি 1, মানে যতবার পাঠাবো ততবার সে ল্যান্ড করতে পারবে না ঠিকঠাক, এরকম হবে না? নিশ্চয়ই সেরকম নয়, সব জায়গায় ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা যায় না। আমি তো হচ্ছে সফল হব কি না
বারবার আমি চন্দ্রযান পাঠিয়ে সেটা টেস্ট করলাম, দেন সফল হবো, সেটা তো হয়ে যায় না, সব জায়গায় ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা যায় না। কয়েন তুই 100 বার টস করে কয়েন পড়ার প্রবাবিলিটি হেড না টেল বার করে দিতে পারিস, কিন্তু হচ্ছে এখন হচ্ছে চাঁদে একটা কিছু জিনিস পাঠাবো, সেটা 100 বার ট্রাই করে তুই হচ্ছে চেক করতে পারিস না যে 100 বারের মধ্যে আমার এতবার কারেক্ট হলো, তাহলে ঠিক আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি সব জায়গার জন্য নয়, বোঝা গেল? কিন্তু মেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি বোঝা গেল? মানে টোটাল একটা কালেকশন সম্বন্ধে আমার কোন একটা আইডিয়া দিতে হবে, হোয়াট টাইপ অফ কালেকশন, সেই কালেকশনটা কিভাবে ডিস্ট্রিবিউশন ল ফলো করে, বা তার মিন কি, মিডিয়ান কি, বিভিন্ন মিন মিডিয়ান এগুলো এক একটা ক্যারেক্টারিস্টিক, এগুলো বলে দেওয়া মানে সেটা কিভাবে ডিস্ট্রিবিউশনটা ফলো করে সেটা সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। তাই সেটা বলতে গেলে আমি কি করবো, একটা স্যাম্পল নেবো। স্যাম্পল নেবো কত? স্যাম্পল একটা যেটা মিনিমাম নিতে, আমি 5 লাখ লোকের বিচার করব, 5 জনের স্যাম্পল নিয়ে বললাম, হবে? হবে না, সেটা হবে না, সেটা ঠিক স্যাম্পল হবে না, একটা মিনিমাম কিছু স্যাম্পল নিতে হবে। ঠিক আছে, একটা স্যাম্পল কিন্তু খুব বেশি বড়ও নিতে হয় না। এই আমি যেটা বলছি 5 লাখ লোকের কিছু একটা ক্যারেক্টারিস্টিক বিচার করব, 500 জন থেকে 1000 জন ইনাফ, ইনাফ, তাতে 95% বেশি কারেক্ট হয়ে যায়। বোঝা গেল? মানে এই কারেকশনটা পেতে গেলে যে কতটা কারেক্ট করতে হবে, কতটা ডেটা নিলে, এই ডেটাই যথেষ্ট। যত ডেটা, যদি একটা, যদি আমার 10 লাখের জায়গায় যদি 1 কোটি কোনো একটা 1 কোটি কোনো একটা পপুলেশন আছে, সেই পপুলেশনের 1 কোটির কোনো একটা কালেকশন আছে, সেই কালেকশনের কিছু একটা বলতে হবে, তার মানে সেরকম ভাবে এখানে 50,000 নিতে হবে এরকম কোনো কথা নেই। স্যাম্পল সংখ্যা যত হচ্ছে পপুলেশন সাইজ বাড়বে, স্যাম্পল সাইজ ঠিক প্রপোর্শনালি বাড়ে এরকম নয়, কিন্তু স্যাম্পল সাইজ কমে, মানে ক্রমশ কমে, মানে মানে 500 জনে যদি হয়ে যায়, মানে হচ্ছে 10 লাখে, ওখানে 5,000 জন না নিলেও হবে, হয়তো 3,000 নিলেও হবে। আমি কি বলতে চাইলাম বুঝেছিস? হ্যাঁ, মেন ব্যাপার আমার কাছে কোন একটা কালেকশন অফ ডেটা আছে বা ছিল, বা কিছু একটা তো থাকতেই হবে, নইলে আমি কিছু বলতে পারবো না। কিছু তো আমার কাছে থাকতে হবে হাতে, তার সম্বন্ধে যদি একটা কিছু প্রেডিক্ট করতে হয়, প্রথমে কিছু একটা থাকতে হবে। এই যে কোভিড এর যে প্রেডিকশন, তারও প্রথমে কিছু একটা ছিল, কোনো ডেটা ছাড়া কেউ বলে দিলে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এটা বলতে পারে না, কোনো না কোনো ডেটা ছিল। সেই ডেটাটা আর এই ডেটাটার মধ্যে পার্থক্য আছে। কিছু ডেটা হচ্ছে ডাইনামিক, মানে ডাইনামিক, যেমন কোভিড ডাইনামিক, ডাইনামিক ডেটা মানে হচ্ছে প্রতি মুহূর্তে সেটা ঘটনা ঘটছে আর চেঞ্জ হচ্ছে। আর কিছু ডেটা ডাইনামিক নয়, ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা ঘটে গেছে, ভোট হয়ে গেছে, ভোট দেয়া হয়ে গেছে, এবার আমি বলছি হচ্ছে তোর হচ্ছে বিচার করব, বল, বল হচ্ছে কারা জিতবে বিচার করব, সেটা ঘটে গেছে। আবার ভোট দেয়া হয়নি, ভোট হবে সামনে আরো 10 দিন পর, তখনও হচ্ছে দেখবি হচ্ছে হয়, সেগুলো ধর হচ্ছে দেখবি বিভিন্ন সংবাদ মাধ্যম অলরেডি করতে আরম্ভ করবে, যে হচ্ছে 3 মাস আগের একটা, 2 মাস আগের একটা, 1 মাস আগের একটা, ভোটের সময় একটা, বিভিন্ন ধরনের প্রেডিকশন দেয়, সেটা দেখবি সময় টু সময় চেঞ্জ হয়ে যায়। এমন ঘটনা ঘটলো, দেখা যাচ্ছে কোন একটা এক্স পার্টির দিকে সব বায়াস, মানে সবাই ভোট দেবো বলছিল, এক্স পার্টি এমন একটা কাজ করলো, না ওকে আর ভোট দেবো না, ওয়াই এর দিকে ভোট দেবো। এই তখন ডাইনামিক হয়ে যায়, ডেটা ডাইনামিক হতে পারে, চেঞ্জ হয়ে গেল সময়ের সাপেক্ষে, স্ট্যাটিস্টিক্স ডেটাটা চেঞ্জ হয়ে গেল। কোভিড ডাইনামিক ডেটা, প্রতি সময়ে ডেটা চেঞ্জ হচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম। কিন্তু যদি ঘটনাটা ঘটে যায়, ভোট হয়ে গেছে, দেন আমি বিচার করছি, সেখানে ডাইনামিক থাকে না। ঠিক আছে, তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আমি অ্যাভারেজ মার্কস বার করতে চাই, পরীক্ষা দিয়ে ফেলেছে ছেলেপিলে সব, ঠিক আছে, অ্যাভারেজ মার্কস বার করতে চাই, তাহলে হচ্ছে সেই ডেটা ডাইনামিক থাকে না। বোঝা গেল ব্যাপারটা এরকম? তাহলে মেন ব্যাপার হচ্ছে আমার কাছে একটা কালেকশন অফ ডেটা থাকবে, দিস কালেকশন অফ ডেটা ইজ নোন অ্যাজ পপুলেশন। এই পপুলেশন সম্বন্ধে আমি কিছু আইডিয়া দেবো, তার জন্য আইডিয়া দিতে গেলে আমার টোটাল পপুলেশন নিয়ে আমি কোনো কিছু করতে পারবো না, অত ডেটা আমি হ্যান্ডেল করতে পারবো না। ঠিক আছে, আমি তার জন্য কিছু একটা এই সাইজ নিয়ে নিলাম, x1 প্লাস x2 প্লাস xn, এই n সংখ্যক একটা সেট নিয়ে নিলাম। এই টোটাল পপুলেশনে হচ্ছে n, ক্যাপিটাল N সংখ্যক ডেটা ছিল, ক্যাপিটাল N ভেরি লার্জ। ঠিক আছে, তার মধ্যে থেকে আমি হচ্ছে স্মল n সংখ্যক, মানে x1 একটা ডেটা, x1 একটা মান, তার হচ্ছে x1 এর মান হচ্ছে, আমি বললাম প্রথম জন যে রেজাল্ট করেছে, মানে মাধ্যমিকে যে নাম্বার পেয়েছে সেটা x1 নাম্বার পেয়েছে, আমি ধর এটা মাধ্যমিকের 10 লাখ জনের মাধ্যমিকের রেজাল্ট বার করছি, n মানে 10 লাখ, এন্ড স্মল n মানে আমি বললাম হচ্ছে 500, এই 500 জনের আমি ডেটা নিয়েছি, প্রথম জন কত নাম্বার পেয়েছে, দিস ইজ x1 নাম্বার পেয়েছে, দ্বিতীয় জন x2 নাম্বার পেয়েছে, তৃতীয় জন
x3 নাম্বার, এই nth যে স্টুডেন্টটা সে x এর নাম্বার পেয়েছে। তাহলে পপুলেশন একটা থাকবে যে টোটাল কালেকশন অফ ডেটা ইজ নোন অ্যাজ দ্য পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে এই জনসংখ্যা নয়, ওই অর্থে পপুলেশন বলে না, টোটাল কালেকশন, টোটাল এন্টায়ার কালেকশন অফ ডেটা ইজ নোন অ্যাজ দ্য পপুলেশন। আমি এবার ডেটা কি, ডেটা চেঞ্জ হবে। আমি যখন হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্টদের নাম্বার বিচার করব, তাহলে কালেকশন অফ ডেটা ইজ দ্য নাম্বার। নাম্বার মিনস হচ্ছে কে কত নাম্বার পেয়েছে। আমি যদি বিচার করতে চাই মাধ্যমিকের স্টুডেন্টদের অ্যাভারেজ এজ কত, দেন কালেকশন অফ ডেটা ইজ দ্য এজ অফ ইচ স্টুডেন্টস। সেক্ষেত্রে নিশ্চয় কেউ সেই ডেটাটা নিশ্চয় কেউ 350, কেউ 417 হবে না। এজ হবে 15 বছর 10 মাস, 16 বছর 3 মাস, এই এজগুলো হবে। বুঝে গেল? কালেকশন অফ ডেটা চেঞ্জ হবে, মানে ওই কালেকশন অফ ডেটার মধ্যে এজও থাকবে। কালেকশন অফ ডেটার মধ্যে মানে পপুলেশন একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ফলো করে হয়। পার্টিকুলার এজ হলে তো এজের একটা পপুলেশন মানে স্টুডেন্ট গুলো নয়। মানে এখানে আমরা পপুলেশন অর্থে যেটা নর্মাল ইউজ করি, পপুলেশন মানে জনসংখ্যা, মানে স্টুডেন্টের কালেকশন ইজ নট দ্য পপুলেশন। পপুলেশন মিন্স পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক। ইন ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স বা পার্টিকুলার টাইপের ডেটা, নির্দিষ্ট টাইপের ডেটা হতে হবে। একটা ডেটার মধ্যে, একটা কালেকশন অফ ডেটার মধ্যে কিছু নাম্বার আর কিছু এজ থাকবে, মানে তারা কত নাম্বার পেয়েছে এবং তাদের এজ, এটা হতে পারে না, এটা হবে না। বোঝা গেল আমি কি বলতে চাইছি? যদি আমি বলি পপুলেশন অফ অবটেনিং এ নাম্বার ইন মাধ্যমিক এক্সাম, তাহলে তাদের সব মাধ্যমিকের এক্সামের নাম্বারই থাকবে সেই পপুলেশনের মধ্যে। আমি যদি বলি তাদের এজের কালেকশন ইজ দ্য পপুলেশন, তাহলে সেই কালেকশনের মধ্যে তাদের এজই থাকবে, দুটো কম্বাইন থাকবে না। এবার দেন আমার টোটাল অ্যাভারেজ মার্কস কত পেয়েছে বা তাদের কিভাবে কি পেয়েছে সব আমি বিচার করতে যাই, তাহলে কি হবে? উই হ্যাভ টু টেক এ পার্ট মিনস দিস ইজ সাবসেট। ঠিক আছে? তো সাবসেট অফ দ্যাট সেট, আমি এই টোটাল যে পপুলেশন সেটটা, এই পপুলেশন সেটটা আমি পাবো এক্স যদি বলি, এই যাতে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, তার মধ্যে থেকে একটা সাবসেট নিতে হবে, সাবসেট অফ এক্স নিতে হবে। সাবসেট আমি বলছি তো 10 লাখ হলে 500 হাজার এনাফ। তাহলে বুঝলে কত কম, কত কম। 10 লাখের একটা কালেকশন ছিল, ডেটার কালেকশন ছিল, তার মধ্যে 500 জনের ডেটা নেব, 500টা ডেটা নেব, দিয়ে কিছু একটা ক্যালকুলেশন করবো, এটা কতটা কম। দিস ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পল, দিস ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পল। এই যে এক্সএন, মানে একটা পপুলেশনে এন সংখ্যক রয়েছে, তার স্যাম্পল সাইজ হচ্ছে স্মল এন ধরা হয়, সাইজ অফ দ্য স্যাম্পল এটা হচ্ছে স্মল এন। তাহলে নিশ্চয়ই পপুলেশন, স্যাম্পল এবং হচ্ছে এই একটু জিনিস, মানে স্ট্যাটিস্টিক্সটা কি, কেন, এইটুকু একটু বুঝতে পেরেছিস আশা করা যায়, তাই তো? এতক্ষণ যা বকলাম রয়েছে প্রায় 40 মিনিট ধরে, নিশ্চয়ই কিছু তো বুঝেছিস স্ট্যাটিস্টিক্স এর কাজটা কি, কোন জায়গায় অ্যাপ্লাই করবো। স্ট্যাটিস্টিক্স বলতে হিউজ মিনস হচ্ছে স্ট্যাটিস্টিক্সে অনার্স কোর্স করানো হয়, স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি করানো হয়, স্ট্যাটিস্টিক্স আলাদা একটা সাবজেক্ট। ঠিক আছে? বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট রয়েছে, আইএসআই কলকাতায়, ঠিক আছে, বুঝে দেখ তাহলে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্সটা কত বড় জিনিস। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনই বেশি, প্র্যাকটিক্যালি আমরা যে ধরনের কাজ করি তাতে স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনই বেশি। আমরা যাই বলি না কেন যে হচ্ছে এই জায়গায় ফসল হবে এতটা, এই জায়গায় বৃষ্টি হবে এতটা, ওই জায়গায় গরম পড়বে এই সময়, ওই জায়গায় শীত পড়বে এতটা, এবার বৃষ্টি হবে হবে না, টোটালটাই স্ট্যাটিস্টিক্স। থিওরিটিক্যালি কিছু আসে না, সবই এই ডেটা স্যাম্পলিং এর মাধ্যমেই আসে। থিওরিটিক্যালি একটা আইডিয়া দেওয়া যায়, সেই আইডিয়াটার মধ্যে সেটা কতটা কারেক্ট হবে, কতটা ঠিক হবে, সবই তো স্ট্যাটিস্টিক্স বলে। হ্যাঁ, থিওরিটিক্যালি এটা হওয়া উচিত ছিল, কিন্তু হলো অন্য কিছু, বেশিরভাগই সময় তো তাই হয়। স্ট্যাটিস্টিক্সটা সাধারণত বেশিরভাগ প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করা হয়। বুঝেছিস? তাহলে হিউজ অ্যাপ্লিকেশনের, সব জায়গায় অ্যাপ্লিকেশন, প্রতিটা স্টেজে অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। তোরা পড়াশোনা করছিস না করছিস, তুই আজকে কি করবি, তুই বাজারে গিয়ে কি কোন জিনিসটা কিনবি, তোর মোবাইলে কোন অ্যাডভার্টাইজমেন্টটা আসবে, কোনটা আসবে না, টোটালটাই স্ট্যাটিস্টিক্স, টোটালটাই বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো কোথায়? সব স্ট্যাটিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। আমি যদি মোবাইলে একটা জিনিস সার্চ করি কোন একটা সময়ে, ভুল করে যদি আমি এখন যদি সার্চ করে ফেলি যে হচ্ছে আমি আজকে ধর আমি যদি এখন একটা মোবাইল কিনবো, আমার ইচ্ছে হলো একটা টিভি কিনবো, ঠিক আছে, তো ফর এক্সাম্পল
আমার টিভি কিনবো, ঠিক আছে, আমি টিভিটা কি সার্চ করলাম যে হচ্ছে একটা, আমি টিভি এটা সার্চ করলাম যে হচ্ছে 30,000, আমি সার্চ করলাম যে হচ্ছে আমি একটা ওলেড টিভি কিনবো, সে দাম হয়তো 1.5 লাখ টাকা দাম, 2 লাখ টাকা দাম, টিভি কিনবো, তাতে সবকিছুই হয়। হ্যাঁ, তুই যদি সার্চ করিস তোর মোবাইলে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখবি কোথায় কি পাওয়া যাচ্ছে সারাক্ষণ আসতে থাকবে। তোরা দেখেছিস যে কোনো জিনিস সার্চ করবি মোটামুটি সেই অ্যাডভার্টাইজমেন্ট তুই যেখানেই খুলিস না কেন, তুই সার্চ করেছিলি একটা গুগলে, তুই খুলেছিস ফেসবুক, তোর ফেসবুকে দেখবি ওই অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। তুই খুলেছিস অন্য আর একটা সাইট যেটা হয়তো তোর রিলেটেড নয়, মানে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট মানে মানে হচ্ছে ফেসবুকের নিচে অ্যাডভার্টাইজমেন্ট করে অন্য একটা সাইট, সেখানেও দেখছি তোর সেই অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, তো এই টপ সব তুই যা করছিস তোর ডেটা সবসময় মনিটর করে ইন্টারনেট, একটা মানে সিস্টেম, এটা গুগল সবসময় তোর ডেটা সবসময় নিতেই আছে, তুই যা করছিস তোর ডেটা নিতেই আছে, এবং তোকে ততক্ষণ পর্যন্ত সেই ডেটা দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুই সেই জিনিসটা কিনিস, এবং তারপরেও তুই থাকবে। ব্যাপারটা এরকম, কে আবার কিনে নিলে বুঝে যাবে ও তুই কিনে ফেলেছিস, সেটা আর ওই জিনিস দেবে না। করে দেখিস তুই একবার যে কোনো জিনিস, তুই তো কিনলে তোর মোবাইল থেকে তোর অ্যাকাউন্টে তোর ডিটেল দিয়ে সব কিনবি, কেনার পরে দেখবি ওই অ্যাডভার্টাইজমেন্টে আসা কমে গেছে। তারপরে তুই যা করছিস সব ডিটেলটাই সে জানে, স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে হয় টোটালটাই, মানে হচ্ছে তার মানে কি, তো গুগলের মধ্যে এই সিস্টেমটা রয়েছে যে হচ্ছে কে কখন কোন জিনিসটা, তুই মানে এটা সংখ্যা, এটা কালেকশন, তুই এই টিভিটা কতবার সার্চ করলি বা ওই জিনিসটা কতবার সার্চ করলি সেই হিসেবে তোকে দেবে। এইসব কাজ তো করে। প্র্যাকটিক্যালি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এইগুলোর এত আমাদের কিছু নেই, আমরা কিছু নর্মাল কিছু জিনিস নিয়ে কাজ করব। এই পপুলেশন কি, স্যাম্পল কি, স্ট্যাটিস্টিক্স কি, কোন ধরনের স্ট্যাটিস্টিক্সে কাজ করব, এটা ঠিক করলাম না ভুল করলাম, এই স্ট্যাটিস্টিক্সটা ভুল, এটা বায়াস আনবায়াস, এটা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট, এই সব কিছু জিনিস আছে। এস্টিমেট করব, এস্টিমেশনটা কতটা কারেক্ট, ঠিক আছে, আমি যে এটা বললাম যে এটা এত, এটা কতটা কারেক্ট, আমি সেই কারেকশনটা 95% করার চেষ্টা করব, 99% করার চেষ্টা করবো, এই কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সামান্য কিছু জিনিস আমাদের রয়েছে। ঠিক আছে, এই সামান্য কিছু জিনিস বলতে আমি বলতে পারি 20-30 মার্কসের একটা অঙ্ক রয়েছে, যেখানে হয়তো একটা অনার্স পড়ানো যেতে পারে, সেই জায়গায় আমার 20 বা 30 মার্কসের একটা পার্ট আমাকে পড়তে হবে স্ট্যাটিস্টিক্স। বোঝা গেল এই ব্যাপার? তাহলে প্রথম দুটো জিনিস আমি এখনো পর্যন্ত বলতে পেরেছি, একটা হচ্ছে পপুলেশন বা বোঝাতে পেরেছি, আর একটা হচ্ছে স্যাম্পল। ঠিক আছে, পপুলেশন মানে হচ্ছে হোল কালেকশন অফ ডেটা, পপুলেশন মানে হচ্ছে টোটাল কালেকশন অফ ডেটা। টোটাল কালেকশন মানে পার্টিকুলার একটা টাইপের ডেটা, এজ বললে এজ, নাম্বার বললে নাম্বার, অন্য কিছু বললে অন্য কিছু, আমি যা বলবো যে কালেকশনটা আমি করতে চাই। স্যাম্পল কি, আমি যদি ভোটারের ওই কথা বলতাম ভোটের জন্য, তাহলে ওই ভোটার যে কে কোথায় ভোট দিয়েছে সে তার ডেটা, তার কালেকশন, দিস ইজ দ্য পপুলেশন। 3টে পার্টি দাঁড়িয়েছিল, 3 জায়গার মধ্যে কোনো একটা জায়গায় দিয়েছে, অথবা নোটাতে দিয়েছে, এই 4 জায়গায় সে দিয়েছে, তাহলে এই 4টে ডেটার টোটাল কালেকশনটা, কে কোথায় ভোট দিয়েছে সেই নাম্বার, সেইটাই হচ্ছে কালেকশন। এবার তার মধ্যে একটা স্যাম্পল নেব, এন সাইজ, স্যাম্পলের সাইজ স্মল এন ধরা হয় অলওয়েজ। স্যাম্পল ইজ এ পার্ট অফ দ্য পপুলেশন, র্যান্ডম কালেকশন হতে হবে অবভিয়াসলি, স্যাম্পল অলওয়েজ র্যান্ডম কালেকশন, কোনো বায়াসনেস থাকবে না। আমি পার্টিকুলার স্কুল সিলেক্ট করলাম, জানি হচ্ছে ওই স্কুলের রেজাল্ট ভালো করে, আর টোটাল নাম্বার বলে দিলাম, সেটা হবে না। তাহলে দুটো জিনিস আপাতত আমি বলেছি, একটা হচ্ছে হোয়াট ইজ পপুলেশন, নট ইজ স্যাম্পল। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক, টিআইসিএস নয়, স্ট্যাটিস্টিক কি জিনিস? স্ট্যাটিস্টিক হচ্ছে এই যে আমি স্যাম্পল নিলাম যে x1, x2 প্লাস xn, এই স্যাম্পলটা নিলাম, এই স্যাম্পলটা নিয়ে আমি তো কোনো না কোনো তাদের মধ্যে ক্যালকুলেশন করব। আমি বললাম যে এই স্যাম্পলের অ্যাভারেজ ভ্যালু কত, x1 প্লাস x2 প্লাস প্লাস xn বাই n, এটা হচ্ছে স্যাম্পলের অ্যাভারেজ ভ্যালু, এটা x বার দ্বারা ডিনোট করা হয়, এটা পরে আসছে x বার দ্বারা ডিনোট। পপুলেশনের অ্যাভারেজ ভ্যালু কি হতো, এই যে 10 লাখের যদি আমি যোগ করতাম, 10 লাখ টোটাল নাম্বারটা যোগ করে যদি 10 লাখ দিয়ে ভাগ করতাম, এটা অ্যাকচুয়ালি পপুলেশনের অ্যাভারেজ ভ্যালু হতো। কিন্তু তার পরিবর্তে আমি স্যাম্পল নিয়েছি, স্যাম্পলের অ্যাভারেজ ভ্যালু এটা বলছি। এই যে স্যাম্পলের অ্যাভারেজ ভ্যালু, দিস ইজ এ স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এই স্যাম্পলের যে অ্যাভারেজ ভ্যালু, দিস ইজ এ স্ট্যাটিস্টিক। তোর মনে হতে পারে এটা কি, মানে শুধু এটাই কেন করলাম, আমার অন্য কিছু, আমার মনে হলো একটা ক্যালকুলেশন করবো, log x1 প্লাস log x2 প্লাস প্লাস log of xn by n করবো, but this is also statistic, এটা কি কেন আমি জানি না। দিস
এবার যদি বলি এটা কি, এটা একটা মিনিং আছে, দিস ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য স্যাম্পল, ওই যে স্যাম্পলটা আমি পেয়েছিলাম তার অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? তো স্যাম্পলের অ্যাভারেজ ভ্যালু, এটা একটা মিনিং আছে। এবার যদি এটা নিয়ে কি মিনিং আছে, প্রত্যেকটা লগ নিয়েছি দেন হচ্ছে আবার ভাগ করেছি, তাহলে লগ অ্যাভারেজ ভ্যালু। এর মিনিং থাকুক না থাকুক, এটা কি বোঝায় না বোঝায় সে পরের কথা, কিছু একটা নিয়েছি। আমি বললাম না এরকম নেবো না, আমি বললাম হচ্ছে কিছু একটা নেবো, তাহলে x1 প্লাস x1 x2 প্লাস x1 x2 x3 প্লাস ডট ডট x1 x2 x3 ডট ডট xn দিয়ে বললাম এন দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে বললাম এটা একটা কিছু নাম দিলাম, ধর হচ্ছে x1, এটার নাম দিলাম হচ্ছে জেড বার বা জেড, কিছু একটা নাম দিলাম, বললাম এটার নাম এটা। দিস ইজ অলসো স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক, বাট এটা কি বলতে পারবি না, এটা কি রিপ্রেজেন্ট করে বলতে পারবি না। এটা আমি বলতে পারি, এই টোটাল যে স্যাম্পল আমি তুলেছিলাম তার অ্যাভারেজ ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। এটা আমি একটা বলতে পারি, এটা লগ অ্যাভারেজ ভ্যালু রিপ্রেজেন্ট করে। এটা আমি কি বলবো, কিছু বলতে পারছি না বলতে আমি জানি না এটা কি, কেন, কোত্থেকে কি আসলো আমি জানি না, বুঝল? আমি বললাম এইটা বললাম 1/(n = 1 to n হচ্ছে xi minus x bar তার হোল স্কয়ার 1/n, এটা বললাম। আমি বললাম এই ক্যালকুলেশনটা করেছি, এটা মানে যে i = 1 to n xi minus x bar, xi minus x bar মানে এটা, x bar মানে অলরেডি এটা ক্যালকুলেটেড, এটা xi মানে x1 minus x bar হোল স্কয়ার, x2 minus x bar হোল স্কয়ার, x3 minus x bar হোল স্কয়ার, মানে এটা মানে আমি যদি ভেঙে বলি যে x1 minus x bar তার হোল স্কয়ার প্লাস x2 minus x bar তার হোল স্কয়ার প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn minus x bar তার হোল স্কয়ার বাই n, এটা আমি বললাম দিস ইজ অলসো স্ট্যাটিস্টিক, ঠিক আছে? দিস ইজ অলসো স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক মানে এবারে বাংলায় বলি, স্ট্যাটিস্টিক মানে হচ্ছে ফাংশন অফ দ্য স্যাম্পল, ফাংশন অফ দ্য স্যাম্পল ভেরিয়েবলস। স্ট্যাটিস্টিক্স এ যদি মানে বলিস, স্ট্যাটিস্টিক্স ইজ এ ফাংশন অফ এ স্যাম্পল ভেরিয়েবল। আর একটু ভালোভাবে বলি, স্ট্যাটিস্টিক ইজ এ মিনিংফুল ফাংশন অফ এ স্যাম্পল ভেরিয়েবল। মিনিংফুল কেন বললাম ইচ্ছে করে, মানে আরে বাবা কিছু তো আমি বলবো, সেই জিনিসটা যেটা বললাম এটা যা খুশি একটা লিখে দিলাম, সেটা কিছু পরে আমি বললাম হচ্ছে, আমি একটা বললাম স্যাম্পল, তার হচ্ছে জেড, আমি বললাম হচ্ছে x1 টু দি পাওয়ার x2 টু দি পাওয়ার x3 টু দি পাওয়ার x4 এরকম করে করে x এর, এটা কি কিছুই জানি না, কি কোত্থেকে কি রিপ্রেজেন্ট করে কিছুই জানি, এটা স্যাম্পল। যদি বলি যে স্যাম্পল ইজ এ ফাংশন অফ স্ট্যাটিস্টিক ইজ এ ফাংশন অফ the sample variables, এটা কারেক্ট, এটা নিয়ে এর মধ্যে কোনো ভুল নেই, এটাই ট্রু। বাট আমি এটা একটা যদি অ্যাড করে দিই স্ট্যাটিস্টিক ইজ এ মিনিংফুল, তাহলে আরো ভালো হয়। একটা মানে মিনিংফুল কেন কি, আমি যেটা আমি পড়ছি সেটা দিয়ে কিছু না কিছু একটা রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করছি। আমি যে ফাংশনটা ডিফাইন করলাম, মানে একটা পপুলেশন ছিল, পপুলেশন থেকে x ছিল, তার থেকে একটা স্যাম্পল নিলাম সাইজ n, x1 x2 xn, দেন আমি বললাম হচ্ছে এইগুলো যোগ করলাম x1 প্লাস x2 প্লাস ডট প্লাস হচ্ছে xn বাই n করলাম, এর একটা মান x বার পেলাম, দিয়ে বললাম এটা অ্যাভারেজ ভ্যালু। ফর এক্সাম্পল ধর বলেছিলাম এটা 10 লাখ স্টুডেন্টের এজ ছিল, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা, আমি হচ্ছে 500 জনের এজ নিলাম, স্মল n = 500, দেন আমি 500 জনের এজ যোগ করে 500 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি বলবো, এই স্যাম্পলের অ্যাভারেজ এজ। আমি এই স্যাম্পলের অ্যাভারেজ এজটাকে কি বলবো, দিস স্যাম্পল এজ অ্যাভারেজ এজ অ্যাকচুয়ালি হবে কি, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পপুলেশন অ্যাভারেজ এজ। কি বললাম বুঝতে পারছিস? মানে এটাই আমি বলতে চাইছি কি, এই যে 500 জন স্টুডেন্টের অ্যাভারেজ বয়স যত হবে সেটাই মোর অর লেস ইকুয়াল টু ওই 10 লাখ স্টুডেন্টের অ্যাভারেজ এজের কাছাকাছি হবে, এটা হবে প্র্যাকটিক্যালি, দেখবে এটাই হবে। কি বললাম বুঝতে পারছিস? বা আমি বলতে চাইছি যে এই যে নাম্বার বলতাম, তাহলে এই অ্যাভারেজ নাম্বারটা যদি বার করতাম, তাহলে এই 500 জনের, সেটা আমি বলতে পারতাম ওই যে 10 লাখ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাদের অ্যাভারেজ নাম্বারের কাছাকাছিই হবে। আমি বলছি না এক্স্যাক্টলি অ্যাভারেজ নাম্বার হবে, বাট কাছে থাকার চান্স অনেক বেশি হবে। এবার যদি সেটা 10 জন নিতাম চান্স অনেক কমতো, 5 জন নিতাম আরো কমতো, কিন্তু 500 জন নিলাম, 1000 জন নিলাম, আমি দেখবো অনেক বেশি হচ্ছে ওই অ্যাভারেজ, অ্যাকচুয়াল যে অ্যাভারেজ ভ্যালু 10 লাখ স্টুডেন্টের তার কাছাকাছি। তার নিশ্চয় এটা কিছু না কিছুকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে বা কিছু না কিছুকে রিপ্রেজেন্ট করে,
আমি দেখতে পাচ্ছি। কাকে রিপ্রেজেন্ট করে? এইটা রিপ্রেজেন্ট করে দিস ইজ এ স্যাম্পল মিন, দিস ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পল মিন। এটাকে বলা হয় এই যে স্যাম্পল নিয়েছিলাম এন সাইজে তার মিন x1 প্লাস x2, দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য পপুলেশন মিন। এটা পপুলেশন মিনকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে বা পপুলেশন মিনকে রিপ্রেজেন্ট করে, বা দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এক্স বার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এম। ফর লার্জ এন, এন যত বেশি লার্জ হবে এই এক্স বার তত এম এর কাছে যাবে। কি ঠিক বলতে পারছি? বুঝতে পারছিস তোরা? হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা, এই জিনিসটা, তাহলে এইটাকে কিন্তু যদি আমি একটু আগে একটা নিয়েছিলাম যে স্যাম্পল নিয়েছি x1 টু দি পাওয়ার x2 টু দি পাওয়ার x3 টু দি পাওয়ার xn, এটা কি এটা যদি জেড বলতাম, এটা কিছুকে আমি বলতাম এটা এই জিনিসটাকে পপুলেশনের, এটা স্যাম্পলের এই জিনিস এবং এটা পপুলেশনের এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কিছু বলতে পারতাম না। কি বলতাম? আমি একটু আগে আর একটা নিয়েছিলাম যে এইটা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সাম ওভার আই ইকাল টু 1 টু এন, এটা 1/n, এটা করেছিলাম। এটা মানে আমি ভেঙে লিখেছিলাম x1 মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস যে xn মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার বাই n। এটা কি রিপ্রেজেন্ট করে জানিস? এটা কি? Standard deviation. It is standard deviation. This is the sample standard deviation, not standard deviation sigma square. This is a sample standard deviation. কারণ আমি যে স্যাম্পলটা নিয়েছিলাম তার মিন, তাহলে x1 মাইনাস মিন মানে আমার দেখা যাচ্ছে x মাইনাস m হোল স্কয়ারের এক্সপেক্টেড ভ্যালু, মানে এক্সপেক্টেড ভ্যালু মানে এভারেজ ভ্যালু। এখানে কতগুলো স্যাম্পল সাইজ ছিল? n সাইজ। এভারেজ ভ্যালু মানে আমি কি করেছি স্কয়ার করে, তার মানে কি x1 একটা ভ্যালু ছিল মাইনাস x বার, তাহলে মিন, তাহলে x1 মাইনাস মিন তার হোল স্কয়ার, x2 মাইনাস মিন তার হোল স্কয়ার প্লাস ডট ডট প্লাস xn মাইনাস মিন তার হোল স্কয়ার। মিন বলতে স্যাম্পল মিন, এখানে বাই এভারেজ করে দিলাম, n করে দিলাম। তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পল ভ্যারিয়েন্স ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল S স্কয়ার আর পপুলেশন ভ্যারিয়েন্স ইজ ডিনোটেড বাই সিগমা স্কয়ার। ঠিক আছে? স্যাম্পল মিন ইজ ডিনোটেড বাই x বার, পপুলেশন মিন ইজ ডিনোটেড বাই m। দুটোর মধ্যে পার্থক্য আছে, নোটেশন আমি আলাদা এমনি করেই দিচ্ছি না। বোঝা গেল? তাহলে এটা একটা মিনিংফুল কিছুকে ডিফাইন করে। এটা কাকে ডিফাইন করে? দিস অ্যাকচুয়ালি স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পল ভ্যারিয়েন্স এর যদি স্কয়ার রুট নিয়ে নিতাম, স্কয়ার রুট অফ দিস ইজ ইকুয়াল টু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাট এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? দিস ইজ এ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট এটা কাকে রেফার করে অ্যাকচুয়ালি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে রেফার করে। তার মানে আমি যে এই যে 500 জন স্টুডেন্ট নিয়েছিলাম, 500 জন স্টুডেন্ট, এই 500 জন স্টুডেন্টের এজ বল বা মার্কস বল আমি x বার পেয়ে যাব ক্যালকুলেট করলে। এই 500 জন স্টুডেন্টের যে মার্কস আমি x1 x2 x500 আমি পেলাম, এই 500 থেকে এরকম বিয়োগ করে স্কয়ার করে অ্যাড করে যদি 500 দিয়ে ভাগ করি তাহলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলে তার রুট করে দিলে আমি হচ্ছে সিগমা পেয়ে যাব, মানে সিগমা বলতে কি সরি ভেরিয়েন্স পাবো। প্রথমে ভেরিয়েন্স পাওয়ার পর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি বলতে পারি না দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু s ইকুয়াল টু সিগমা, এটা আমি বলতে পারি না। বাট আমি বলতে পারি এটা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার মানটাকে রিপ্রেজেন্ট করে। আমি বলতে পারি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যেটা হবে s, সেটা মোর অর লেস সিগমার কাছাকাছি হবে। কি বলতে চাইছি বুঝতে পারছিস তো? তার মানে কি আমার পপুলেশন সম্বন্ধে 10 লাখ স্টুডেন্টের আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা সম্ভব নয়। পরিষ্কার কথা, 10 লাখ ডেটা আমাকে যদি কেউ আজকে বাড়ি বসে ডেটাগুলো দিয়ে দেয়, এই নে খাতা নিয়ে নেয় যা, দিয়ে বললো হচ্ছে সব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যাল। এবার যদি কেউ আমাকে বলে 10 লাখ স্টুডেন্টের এক্সেল ফাইল দিয়ে দিবে, টোটাল এমন একটা ডেটা দিয়েছে যেটা এক্সেল ফাইলে দেওয়া আছে, সেই এক্সেল ফাইলে দেওয়া আছে, আমি সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করে নিতে পারবো। ওই রকম ডেটা নয়। তোকে হচ্ছে বললো যে এই মার্কশিট দিয়ে দিলাম, যা এই 10 লাখ স্টুডেন্টের মার্কশিট 2 গাড়ি ভর্তি করে আমার বাড়ি দিয়ে চলে গেল, মার্কস বার কর যা, বসে পারবি? নিশ্চয় পারবি। কিন্তু যদি এরকম থাকে যে একটা এক্সেল ফাইল দিল, একটা সাজানো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর মার্কস অফ দেন বা এজ কত, এইরকম করে 3-4টে কলাম করে তোকে একটা টোটাল হচ্ছে ডেটা দিয়ে দিল 10 লাখ স্টুডেন্টের, তাহলে তো সেটা করা যাবে। তা তো তোকে তো করেই দিয়েছে, সেটা তো সঙ্গে সঙ্গে তোর এক্সেলেই ফর্মুলা আছে সেখানেই করে দেওয়া যাবে।
বা আরো অন্য সফটওয়্যার আছে সেখানে করে দেওয়া যাবে, 10 লাখ স্টুডেন্ট নিয়েই ক্যালকুলেট করে দেওয়া যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সেটা তো অ্যাকচুয়াল কাজ নয়। তাহলে ওই 10 লাখ স্টুডেন্টের যে ডেটাটা আমাকে দিল, সেই ডেটাটা তো তাকে কাউকে না কাউকে কোনো রকম ভাবে কালেক্ট করতে হচ্ছিল। আমার কাজ ওইখান থেকে শুরুর থেকে, গোড়ার থেকে শুরু। তাহলে বোঝা গেল? তাহলে ব্যাপারটা যে এই স্যাম্পলস, এখানে যে উদাহরণ দিস ইজ অলসো, মানে এই যে এটা এই এক্স বারটা কোথায় লিখেছে না, এটা দিস ইজ এ স্ট্যাটিস্টিক। এখানে সিগমা এস স্কোয়ার, দিস ইজ অ্যানাদার স্ট্যাটিস্টিক। মানে এগুলো এক একটা স্ট্যাটিস্টিক বলে, স্ট্যাটিস্টিক প্রতিটা। দেখ এগুলো দেখ সবই হচ্ছে কার ফাংশন, দিস আর দ্য ফাংশন অফ দ্য স্যাম্পল ভেরিয়েবল কি x1 x2 xn, এই স্যাম্পল ভেরিয়েবল গুলোর ফাংশন, ঠিক আছে? বাট দিস আর দ্য মিনিংফুল ফাংশন, আমি আরবিট্রারি কিছু ফাংশন লিখছি না, ঠিক আছে? যদি আমি ডেফিনেশন আকারে বলতে চাই, খুব ভালো কথা, এনি ফাংশন অফ এ স্যাম্পল ইজ নোন অ্যাজ দ্য স্ট্যাটিস্টিক, খুব খুব পরিষ্কার কথা। কিন্তু ব্যাপারটা ঠিক ওরকমও নয়, ঠিক আছে তো? ব্যাপারটা ঠিক মিনিংফুল ফাংশন হতে হয়। যা খুশি লিখলে স্ট্যাটিস্টিক হবে, কিন্তু তার দিয়ে কাজ কি? স্ট্যাটিস্টিকের কাজ হচ্ছে, স্ট্যাটিস্টিক কি করে, এই যে আমি মিনটা পেলাম, এক্স বার পেলাম, আমি বললাম এটা অ্যাকচুয়ালি স্যাম্পলের মিন, বাট এটা ওই পপুলেশন মিনকে রিপ্রেজেন্ট করে। আমি বললাম দিস ইজ এ এস স্কোয়ার, দিস ইজ স্যাম্পল ভেরিয়েন্স, এটা অ্যাকচুয়ালি পপুলেশনের ভেরিয়েন্স সিগমা স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে। মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক গুলোর কাজ হচ্ছে পপুলেশনের, মানে মেন যে পপুলেশন, তার বিভিন্ন প্যারামিটার সম্বন্ধে আইডিয়া দেয়, বা প্যারামিটারকে এস্টিমেট করে দেয়, বা প্যারামিটারের কিছু একটা ভ্যালু বার করে দেয়। মানে কাজটাই হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিকের কাজ হচ্ছে বলা হচ্ছে পপুলেশনের কোনো না কোনো প্যারামিটারকে এস্টিমেট করা। এই যে আমি এটা ক্যালকুলেট করলে এটা যদি একটা মান বেরোয়, সেই মানটাই আমি বলবো পপুলেশন মিন। পপুলেশন মিন মানে কি? পপুলেশন মিনটাকে বলে দিলে, এস্টিমেট করে দিলে এর ভ্যালু এত, ঠিক আছে তো? বা আমি বলে যে না, এই ভ্যালু ডিরেক্ট বলতে পারলাম না, আমি বললাম এর ভ্যালুটা এত থেকে এতর মধ্যে। এই যখনই মধ্যে আসবে তখনই এই এস আসবে। এসটা অলওয়েজ মিনের এদিক থেকে ওদিক, মানে হচ্ছে এই এক্স বার মাইনাস এস টু এক্স বার প্লাস এস, এটা বলে দেওয়া মানে এই হচ্ছে কত থেকে কতর মধ্যে আমি বলবো। তাহলে ইয়েটা বুঝেছিস, স্ট্যাটিস্টিকটা বুঝেছিস, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক, ঠিক আছে তো? তাহলে পপুলেশন গেল, স্যাম্পল গেল, হ্যাঁ, তারপরে স্ট্যাটিস্টিক আর এস্টিমেশন আছে। এস্টিমেশন বলতে কি, যে আমি বললাম না, এগুলো সব একটা অপরের সঙ্গে রিলেটেড। মানে স্ট্যাটিস্টিকের কাজ হচ্ছে কি, ওই যে কোনো না কোনো পপুলেশন প্যারামিটারকে, আননোন প্যারামিটারকে, ওটাকে এস্টিমেট করে দেয়, ঠিক আছে? যে পদ্ধতির মাধ্যমে করে, দিস ইজ নোন অ্যাজ দ্য এস্টিমেশন। মানে দ্য স্ট্যাটিস্টিক্স এর মেইনই কাজ হচ্ছে যে তোর পপুলেশনের প্যারামিটারটাকে এস্টিমেট করা। বুঝে যাচ্ছে ব্যাপারটা, এই জিনিসটা। এরপরে দেখা হচ্ছে কি আছে, ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমি কি করছি, আমি হচ্ছে একটা পপুলেশন নিচ্ছি অফ সাইজ n। প্রথম পপুলেশন নিলাম, তার প্রথম ভ্যালু হচ্ছে x1, পপুলেশন হচ্ছে সাইজ n, পপুলেশন x ছিল, তার মানে স্যাম্পল নিচ্ছি সাইজ n। দ্বিতীয় ভ্যালুটা x2, এরকম করে xn। ধর আমি এটা ছিল এজের, ফর এক্সাম্পল এজ, আমি ধর এটা এজের জন্য আমি 100 n ইকুয়াল টু 100 নিয়েছি। এই x1 এর মান কত হবে? ধর প্রথম হলো 16, x2 এর মান হচ্ছে 16 বছর 1 মাস, x2 এর মান আসলো, এরকম করে x3 এর মান আসলো, x4 এর মান আসলো, পরপর মান আসবে। এই যে ভ্যালুস গুলো আমি বলছি, ইন্ডিপেন্ডেন্টলি যদি ভাবি, প্রতিটার প্রবাবিলিটি, আমি যেহেতু n বলেছি, স্যাম্পল সাইজ n বলেছি, প্রতিটা আসার প্রবাবিলিটি 1/n। প্রতিটা আসবে কত? প্রতিটা স্যাম্পল, মানে এইখানে n এর মধ্যে যে কোনো একটা 1/n। কিন্তু মেবি এখানে হয়ে যেতে পারে x1 টা, মানে 16 বছরের আর একজন রয়েছে, থাকতেই পারে, এক্স্যাক্টলি 16 ইয়ার্স একজনই থাকবে, কে বললো? যে কোনো জায়গায় ডেটা যখনই কালেক্ট করবি, একই ডেটা দুবার রিপিট করে যেতে পারে। সেই এজের বল, নাম্বারের বল, একই নাম্বার দুজন পাই না? কত ছেলে পিলে পাই একই নাম্বার দুজন?
তাহলে কি একই ডেটা রিপিট করতে পারে, তাহলে ইন দ্যাট কেস সেই রিপিটেশনটাতে গুণ হয়ে যাবে। আমি যদি n বার কোন একটা ডেটা দুবার রিপিট করে তাহলে সেই পার্টিকুলার ডেটাটার কত হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি করসপন্ডিং প্রবাবিলিটি 2/n হয়ে যাবে। বোঝা গেল? 2/n হয়ে যাবে। এই যে আমার যে স্যাম্পল কালেক্ট করছি এটা তো আরবিট্রারি, x1 থেকে xn যে ভ্যালুগুলো আমি কালেক্ট করছি x1 x2 এরকম করে পরপর xn -1 xn, ইটস আরবিট্রারি। তাহলে এই আরবিট্রারি কালেকশন কোথেকে করছি? পপুলেশন থেকে, টোটাল এই স্যাম্পল x থেকে করছি। তাহলে এই যে আরবিট্রারি যে কালেকশন করছি তার প্রতিটা পয়েন্টের একটা একটা কিছু প্রবাবিলিটি আছে, এইটা x0 দ্বারা নেয়। এই যে কালেকশন এটা যে n সংখ্যক ভ্যালু আছে এর করসপন্ডিং র্যান্ডম ভ্যালু, যেহেতু আরবিট্রারি হলেই করসপন্ডিং একটা র্যান্ডম ভ্যারিয়েবল চলে আসে, সেটা x0 দ্বারা ডিনোট করা হয়। x0 দ্বারা ডিনোট করা হয় মানে কি, মানে করসপন্ডিং, মানে একটা পপুলেশন ছিল তার মধ্যে থেকে একটা স্যাম্পল নিলাম n সাইজ, তাহলে n সাইজ স্যাম্পলটা একবার চুজ করলাম একরকম আসবে, আর একবার চুজ করলে আর একরকম আসবে, আর একবার চুজ করলে একরকম আসবে। এই যে স্যাম্পল চুজ করছি, এই চুজ করার যে ব্যাপারটা, প্রথমবার চুজ করলে যে স্যাম্পলটা আসবে দ্বিতীয়বার চুজ করলে কি সেম স্যাম্পলটা আসবে না। ধরো যে আমি খুব কম সংখ্যক নিয়েছি, অল্প 10 জনের ডেটা নিয়েছি, সেই 10টা আমি 10 জনের ধরেছি আমি নাম্বার নিয়েছি, সেই 10 জনের নাম্বারটা 10টা নাম্বার আসবে, 700-র মধ্যে কত পেয়েছে। দ্বিতীয়বার আবার 10 জনের নাম্বার একটা নিলাম, তাহলে অন্য 10টা নাম্বার আসবে, মেবি একটা কমন থাকতেই পারে। তৃতীয়বার আবার একটা 10টা নাম্বার আসবে, তাহলে অন্য কোনো 10টা নাম্বার আসবে, মেবি কেউ কমন থাকতে পারে। এই যে 10টা করে আমি নিচ্ছি, সেই যে তার মানে কি আরবিট্রারি র্যান্ডমলি কিছু জিনিস সিলেক্ট করছি, র্যান্ডমলি সিলেক্ট করলে তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, এই স্যাম্পলের করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল ডিনোট করা হয়, দিস ইজ ডিনোটেড বাই x0, x এর মাথায় 0, ক্যাপিটাল X মাথায় 0, আর যেটা পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল সেটাকে x দ্বারা ডিনোট করা হয়। যখন এই র্যান্ডম ভেরিয়েবল আমি পেয়ে গেলাম এই স্যাম্পলের করসপন্ডিং, তাহলে র্যান্ডম ভেরিয়েবল পেলে তার একটা ডিস্ট্রিবিউশন পাবো। যখনই একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, র্যান্ডম ভেরিয়েবল আছে মানে ডিস্ট্রিবিউশন আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল। দিস ইজ নোন অ্যাজ দ্য, আমি কি বললাম বুঝেছি তো, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল। বুঝেছিস? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি, আমি এই যে স্যাম্পলটা নিলাম, স্যাম্পল নিয়ে তারে বসে থাকবো না, স্যাম্পল নিয়ে স্যাম্পলের কোনো না কোনো স্ট্যাটিস্টিক আমি বিচার করবো। এই স্ট্যাটিস্টিক, প্রথমে একটা স্যাম্পল নিলাম তার x বার করলাম, কিছু একটা বেরোলো, আবার একটা স্যাম্পল নিলাম n সাইজ, ওই n সাইজে নিচ্ছি, দেন আবার x বার করলাম, কিছু একটা আবার বেরোবে, আবার একটা স্যাম্পল নিলাম সেম পপুলেশন থেকে, আবার x বার করলাম, কিছু একটা বেরোবে। আচ্ছা তুই ওই পর 5 বার স্যাম্পল নিয়ে 5 বারই কি x বারের মান সমান বেরোবে? কিছুই না, কিন্তু এগুলোর মধ্যে খুব বেশি ডিফারও করবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে 10 লাখ স্টুডেন্ট ছিল, 10টা নিয়েছি, অত 500 600 1000 জায়গায় 10টা নিয়েছি, নিতেই পারি, আমার ইচ্ছা আমি নিয়েছি। স্যাম্পলের ক্ষেত্রে কোনো ইয়ে নেই যে আমাকে 500 নিতে হবে, আমি বলছি 500 নিলে কারেকশনটা বেশি আসবে, আমি 10টা স্টুডেন্ট দিয়ে বিচার করব। এই 10টা স্টুডেন্ট নিয়েছি, যোগ করেছি, ভাগ করেছি, কিছু x বার বেরোবে। আবার 10টা সাইজে 10টা স্টুডেন্ট নিয়েছি, সেই 10টা স্টুডেন্ট নিশ্চয়ই ওই যাদের চুজ করেছিলাম, যাদের নাম্বার বলেছিলাম সেম 10টা না, আরবিট্রারি 10টা, ওভার 10 লাখের মধ্যে যে কোনো 10টা, এটা মানে এটা, তাদের অ্যাভারেজ করবে, আবার একটা কিছু ভ্যালু আসবে। তাহলে এই পর এই x বারেরই দেখা যাচ্ছে ভ্যালু আছে, তাহলে x বারেরই ডিফারেন্ট সময় ডিফারেন্ট মান চলে আসবে, তাহলে x বারেরই নিজের একটা ডিস্ট্রিবিউশন পেয়ে যাবো। x বার মানে স্মল x বার যে ক্যালকুলেট করছি, প্রথমে একবার পেলাম, দ্বিতীয় একবার পেলাম, তৃতীয় একবার পেলাম, এরকম করে 10টা করে নিচ্ছি আর x বার করছি, 10টা করে নিচ্ছি x বার করছি, আবার 10টা নিচ্ছি x বার করছি, তাহলে x বারেরই তো ডিফারেন্ট ভ্যালু পেয়ে গেলাম, ডিফারেন্ট সময় 10টা করে, বা 10 টাকা ইন জেনারেল আমি n বলছি, n সংখ্যক সাইজ নিচ্ছি, দেন x বার করলাম, আবার n সংখ্যক স্টুডেন্ট নিয়ে নাম্বার নিলাম, আবার বার করলাম, আবার n সংখ্যক নিলাম, আবার বার করলাম, তাহলে এই x বারেরই যে ডিফারেন্ট মান পেলাম, তাহলে x বারেরই তো আবার একটা ডিস্ট্রিবিউশন পেয়ে যাবো। x বারের মান প্রথমে এত, তারপরে এত, তারপরে এত, তারপরে এত, আমি যদি প্লট করে একটা ডিস্ট্রিবিউশন পাবো, তাহলে x বারের যে ডিস্ট্রিবিউশন হবে তাহলে করসপন্ডিং তার র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল X বার পেয়ে যাবো। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন অফ x বার ইজ নোন অ্যাজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এবার প্রশ্ন হলো ডিস্ট্রিবিউশন অফ x বার মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন না, ব্যাপারটা এরকম একবার বলে, যেটা উদাহরণ, ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল স্ট্যাটিস্টিক ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পল স্ট্যাটিস্টিকের
মানে এই যে এক্স বার, এটা তো আমি একটা কালেক্ট করেছি, এইটার তো একটা স্যাম্পলের জন্য এক্স বারের মান একরকম হবে, আবার একটা অন্য একটা স্যাম্পল যদি নিই সেম পপুলেশন থেকে আবার একটা এক্স বারের মান পাবো। তাহলে এই যে করসপন্ডিং এক্স বারের করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবলটাকে যদি ক্যাপিটাল এক্স বার দ্বারা ডিনোট করি, বা একটু আগে এস এস স্কোয়ার ক্যালকুলেট করেছিলাম, এস এস স্কোয়ার স্ট্যান্ডার্ড মানে ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল স্ট্যাটিস্টিক, sample statistic distribution is known as the sampling distribution, ঠিক আছে? আর distribution of a sample is known as the sample distribution of a sample, আর কিছুই না। দুটোর মধ্যে পার্থক্য বুঝেছি, sampling distribution আর হচ্ছে distribution of a sample। এটা একটু দেখে নিবি। হ্যাঁ আচ্ছা র্যান্ডম স্যাম্পল, আচ্ছা র্যান্ডম অবভিয়াসলি হবে, র্যান্ডম আলাদা করে বলার দরকার নেই। র্যান্ডম স্যাম্পল মানে আমি স্টুডেন্ট গুলোকে বা আমি যে হচ্ছে নাম্বার সিলেক্ট করবো র্যান্ডম, 10 লাখের মধ্যে যে কেউ আসতে পারে, এটা নতুন করে বলা নেই। প্রবাবিলিটি শুরু থেকে র্যান্ডমলি ছিল, স্ট্যাটিস্টিক্সেও র্যান্ডমনেস থাকবে, বায়াসড হবে না। পার্টিকুলার কোন স্কুলে গিয়ে আমি হচ্ছে কোন 10 জন স্টুডেন্ট নিয়ে আমি বিচার করব না, বা কোন একটা পার্টিকুলার স্কুলে গিয়ে রোল নাম্বার 1 থেকে 10 নিয়ে আমি বিচার করব না যে এই স্কুলের অ্যাভারেজ নাম্বার কত, যদি স্কুলের কথাই বলি, অত 10 লাখ স্টুডেন্টের দরকার নেই। কোন একটা স্কুলে মাধ্যমিকে অ্যাভারেজ নাম্বার কত হয়েছে সেটা বিচার করার জন্য আমার একটা ক্লাসে গেলাম, দেন বললাম 1 নম্বর রোল বল, 2 নম্বর রোল বল, 3 4 5 রোল নাম্বার হিসাবে বললে হবে না, কারণ রোল নাম্বার গুলো সাধারণত নাম্বারের বেসিসে হয়। যার 1 নম্বর রোল সাধারণত সে হাইয়েস্ট পেয়েছে বলেই 1 নম্বর রোল, ঠিক আছে? এটাই হয়। তাহলে সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই আমি 1 থেকে 10 পর্যন্ত 10 জনের রোল নিয়ে অ্যাভারেজ করে দিলাম হবে না। এবার বলতে পারি না 1 কে নেবো আর 100 জন ছিল 100 কে নেবো, 2 কে নেবো 98 জনকে নেবো, এটাও র্যান্ডম থাকে না, এটাও র্যান্ডম। র্যান্ডম মানে আরবিট্রারি, আমি জানি না, ঘরে গেলাম কে কোথায় বসে আছে, জামা কাপড় পোশাক ভালো পোশাক, ঠিক আছে, চোখ মুখ দেখে বুঝে গেলাম এ বুদ্ধিদীপ্ত, সব কিছু করা যাবে না। আরবিট্রারি চোখ বন্ধ করে যে কোনো একটা স্টুডেন্টের ধরবো, কত নাম্বার পেয়েছিস বল, এইরকম হতে হবে, তবে র্যান্ডম হতে হবে। বুঝে গেল ব্যাপারটা? এরকম র্যান্ডম মানে হচ্ছে আমার কাছে পার্টিকুলার তার সম্বন্ধে ওই নাম্বার ছাড়া আর কিছু থাকবে না, সেই নাম্বারটা আমি দেখতে পাবো না, র্যান্ডমলি সিলেক্ট করবো। সব থেকে বেটার হয় 100 জন স্টুডেন্ট যে যা নাম্বার পেয়েছে একটা কাগজে বলতে কি প্রতিটা আলাদা আলাদা চিরকুটে লিখে জমা দিয়ে দিল, আমি তুললাম 10 জনকে, দেখলাম যে 10টা, দিস ইজ র্যান্ডম। একদম র্যান্ডম বলতে এটা বোঝায়, ঠিক আছে? অলওয়েজ ডিস্ট্রিবিউশন স্যাম্পল যাই করিস না কেন অলওয়েজ র্যান্ডম হতে হবে। আচ্ছা এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন আলাদা কিছু নেই। আচ্ছা স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, ওই স্ট্যাটিস্টিক্স গুলো হচ্ছে কোনো না কোনো জিনিসকে বোঝায়, যেমন এক্স বার আমি যেটা বলছিলাম, এক্স বার কি কে বোঝায়? এক্স বার হচ্ছে স্যাম্পল মিন কে বোঝায়। এই কতগুলো প্রথমে বেসিক কিছু ডেফিনেশন রয়েছে, বেসিক ডেফিনেশন গুলো একটু পড়তে হয়, ঠিক আছে? বেসিক ডেফিনেশন গুলো আমি যেগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছিস ব্যাপারটা? এগুলো বোঝার জন্য, এগুলো থেকে এক্সামে সেরকম কিছু আসবে না আজকে যা বলেছি। তো কখনো পপুলেশন কাকে বলে, স্যাম্পল কাকে বলে লিখতে আসে না, ঠিক আছে? স্যাম্পলস কিন্তু জিনিসগুলো তোকে জানতে হবে, কারণ এরপরে ওই টার্মগুলো ইউজ করবো, তো দিস ইজ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলবো, দিস ইজ স্যাম্পল স্ট্যাটিস্টিক বলবো, বিভিন্ন জিনিস এস্টিমেট করবো, দিস ইজ এস্টিমেশন বলবো, এটসেট্রা বলবো, সেগুলো তোকে তো বুঝতে হবে। আজকে যেটা বললাম আমি এখনো পর্যন্ত মেনলি কিছু বেসিক ডেফিনেশনস বলেছি, এটা বুঝেছিস? হ্যালো, Yes, sir. আচ্ছা এরপরে আমার কাজ হচ্ছে কি, এই যে আমি জিনিসগুলো বললাম, আমার তো মেন কাজ আমি বললাম যে স্ট্যাটিস্টিক তৈরি করব, সেই স্ট্যাটিস্টিকটা কোনো না কোনো পপুলেশনকে এস্টিমেট করবে, সেই এস্টিমেটটা এবার আমার করতে হবে। আমি স্যাম্পল মিন পপুলেশন মিনকে এস্টিমেট করে, স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সকে এস্টিমেট করে, কিন্তু যে এই ভেরিয়েন্স এস্টিমেট যে করছে এই এস্টিমেশনটা কতটা গ্রহণযোগ্য, বা এই এস্টিমেশনটা বায়াসড কিনা, আনবায়াসড কিনা, এই এস্টিমেটটা কনসিস্টেন্ট বা ইনকনসিস্টেন্ট কিনা, এগুলো আমার হচ্ছে টেস্ট করতে হবে। অ্যাকচুয়ালি এর পরে আসে হচ্ছে বায়াসড বা আনবায়াসড এস্টিমেটর, ঠিক আছে? কোন একটা স্ট্যাটিস্টিক, স্যাম্পল স্ট্যাটিস্টিক, ঠিক আছে? তার ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে যে এ, আমি এক্স বার বলছি না, এক্স বারের একটা নির্দিষ্ট মিনিং আছে, এক্স বার মানে স্যাম্পল মিন। আমি এ ইজ এ স্যাম্পল স্ট্যাটিস্টিক, A is a sample statistic মানেটা কি? মানে A is a meaningful function of sample values x1 x2 xn, মানে x পপুলেশন ছিল, একটা স্যাম্পল S নিয়েছিলাম,
sample size n, sample element ছিল x1 x2 xn. Then a is a statistic, that means a is some function of x1 x2 xn. আমি নির্দিষ্ট কোনো ফাংশন বলছি না এটা। যদি expected value of a আমি বার করি, এই expected value আমার যেটা বেরোবে, কিছু একটা বেরোবে, কারণ হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এটা তো একটা করসপন্ডিং আমার র্যান্ডম ভেরিয়েবল চলে আসবে, বললাম x0, তাহলে এই x1 প্লাস x2 প্লাস x, এই যে a স্ট্যাটিস্টিক, তার একটা এক্সপেক্টেড ভ্যালু বেরোবে। এক্সপেক্টেড ভ্যালুটা যেটা হবে সেটা যাই হোক না কেন কিছু একটা মান পাবো, যেটা পাবো আমি বলছি যেটা পাবো সেটাই হবে, মানে এই এ সেইটার এখানে যে জিনিসটা পাবো, স্টার পাই, এর ভ্যালুটা স্টার পাই, এক্সপেক্টেড ভ্যালু অফ এই স্টার, ওই স্টার এর আনবায়াসড এস্টিমেটর। বুঝা গেল? যে জিনিসটা পাবো, যদি এক্সপেক্টেড ভ্যালু অফ এ, যদি আমি কিছু একটা ভ্যালু পাই, যেটা পাবো তার আনবায়াসড, ঠিক আছে, বাকি সকলের বায়াসড। আমি এইভাবেই বললাম, পরে আমি উদাহরণ যখন দেখবো তখন আমি বলবো যে কেন বায়াস কেন আনবায়াস। মানে যে কোনো একটা স্ট্যাটিস্টিক যদি আমি করি তাহলে এই ধরনের জিনিস পাবো। আচ্ছা আমি আরেকটু জিনিস বলে নিই যে এগুলো কিভাবে হবে। ধর প্রথমে একটা স্যাম্পল নিলাম, তার আমি পেয়েছি x1 x2 x3 xn, দ্বিতীয়বার স্যাম্পল নিয়েছি y1 y2 y3 yn, তৃতীয় স্যাম্পল নিয়েছি z1 z2 z3 zn, এরকম করে স্যাম্পল কন্টিনিউয়াসলি নিয়ে চলেছি, কোনোদিন থামছি না, যত ইচ্ছা। পপুলেশন x ছিল, প্রথমবার একটা স্যাম্পল তুললাম, এটা পেলাম, দ্বিতীয়বার স্যাম্পল তুললাম, এটা পেলাম, তৃতীয়বার, এরকম যদি আমি করতে পারি। এই যে প্রথম পজিশন, আমি যদি পজিশন গুলোর কথা ভাবি, এই পজিশন প্রতিটা nth পজিশন, এটা প্রতিটা পজিশনের কথা যদি ভাবি, এই পজিশনের কোন ভ্যালুস গুলো আসবে, আমি এটা কন্টিনিউয়াসলি করতেই আছি, আমি থামিনি। তাহলে এই পজিশনে এক্স এর ক্যাপিটাল এক্স এর মধ্যে যত ভ্যালু ছিল, আমি যদি কোনোদিন না থামি, এটা চলতে এই ক্যাপিটাল এক্স এর সব ভ্যালুস গুলো এখানে চলে আসবে, ক্যাপিটাল এক্স এর সব ভ্যালুস গুলো এখানে চলে আসবে। সিমিলারলি সেকেন্ড পজিশনে ক্যাপিটাল এক্স এর সব ভ্যালু গুলো চলে আসবে, থার্ড পজিশনেও তাই, এরকম করে nth পজিশনেও সব চলে আসবে। এটাকে ক্যাপিটাল x1 দ্বারা ডিনোট করা হয়, এটা ক্যাপিটাল x2 দ্বারা ডিনোট করা হয়, এটা ক্যাপিটাল x3 দ্বারা ডিনোট করা হয়, এটা ক্যাপিটাল x4 দ্বারা ডিনোট। আমি যদি বলি এবার ফার্স্ট পজিশনে কারা আসলো সেটা আলাদা করে নিলাম, তাহলে সেটা আলটিমেটলি ওই ক্যাপিটাল এক্স এর যারা ছিল তারাই আসবে, সবাই আসবে ওখানে যারা এসেছিল। আমি যদি এটা কন্টিনিউয়াস করি, আমি যদি বলি না মাত্র 100টা 10টা স্যাম্পল তুলবো, দেন থেমে যাবো, তাহলে কিন্তু হবে না। আমি যদি এটা কন্টিনিউয়াস করতে থাকি তাহলে অলওয়েজ সবগুলো ভ্যালুস গুলো চলে আসবে। তাহলে এইখানে যে x1 এর মধ্যে কোন ভ্যালু গুলো থাকবে, x এ যারা আছে তারা সবাই, তাহলে x1 এর যা প্রপার্টি হবে x এর তাই প্রপার্টি হবে সেম। মানে এক্সপেকটেশন অফ x যদি m হয় তাহলে এক্সপেকটেশন অফ x1 ও m হবে। সিমিলারলি এক্সপেকটেশন অফ x2 ও m হবে, কারণ হচ্ছে টোটাল পপুলেশনটাই এখানে চলে আসবে। আমি যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকি, তার মানে ব্যাপারটা কি, এইরকম ভাবে স্যাম্পল অফ সাইজ n নিলেও প্রথম কম্পোনেন্ট স্যাম্পলের সেটা টোটাল তার যা ডিস্ট্রিবিউশন হবে, তার যা মিন হবে, তার যা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে, এটা অ্যাকচুয়ালি পপুলেশন যেটা, তার মিন, তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তার সব ক্যারেক্টারিস্টিক যেগুলো তার সঙ্গে সমান হবে। আমি এবার বললাম এই স্ট্যাটিস্টিক্স এটা আমি নিয়েছি x বার মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই n। করসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবলটা কি হবে, তাহলে ক্যাপিটাল x বার এটা হবে ক্যাপিটাল x1 প্লাস ক্যাপিটাল x2 প্লাস ডট ডট ক্যাপিটাল xn বাই n। এবার আমার ইচ্ছে হলো ক্যাপিটাল এই যে এটা a, এটা এখন a, আমার a কে এক্সপেকটেশন অফ a বার করছি, তাহলে এক্সপেকটেশন a মানে এক্সপেকটেশন অফ x বার, দ্যাট মিন্স এক্সপেকটেশন অফ x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই n। এই এক্সপেকটেশনটা বার করলে 1 বাই n into expectation of x1 plus expectation of x2 plus dot 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 plus expectation of xn। এটা যে করলাম expectation of x1 আর expectation of x সমান, তার মানে এটা হয়ে যাবে 1 by n into m plus m
প্লাস ডট ডট করে এমটা এন টাইমস, কারণ এটা দ্বারা হয়ে যাবে 1 by n into nm, this is actually m। তাহলে দেখ এক্সপেকটেশন অফ এক্স বার এটার মান m পেলাম, তাহলে এটা তো স্ট্যাটিস্টিক ছিল। তাহলে আমি বলেছি এই এক্সপেকটেশন অফ এ যেটা পাবো এ ওইটার আনবায়াসড এস্টিমেটর বলবো। তাহলে আমি যেহেতু এক্সপেকটেশন অফ এক্স বার আমি এম পেয়ে গেলাম, এম মানে দিস ইজ দ্য পপুলেশন মিন, পপুলেশন মিন। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার যেহেতু পপুলেশন মিন, দেয়ারফর এক্স বার কে আমি বলতে পারবো ইজ অ্যান unbiased estimator of population mean। বোঝা গেল এই ব্যাপারটা, বোঝা গেল? এটা হয়ে গেল পপুলেশন। ধর ফর এক্সাম্পল আমি এবার এটা নিয়েছি, ফর এক্সাম্পল আমি একটা কিছু ক্যালকুলেট করেছি, তাহলে এটা জেড বার বললাম, সেটাকে বাই 2n বললাম। আমার ইচ্ছে হলো জেড বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস xn বাই 2n, খুব সামান্য চেঞ্জ করেছি তোদের জাস্ট বোঝানোর জন্য বায়াস আনবায়াসটা। তাহলে এটা কি হবে, তখন এক্সপেকটেশন হবে জেড বার ক্যালকুলেট হবে, জেড বারের মান কত হবে, এটা বাই 2n আসবে, তাহলে এটা বাই 2n আসবে, তাহলে এটা বাই 2n আসবে, এটা তাহলে বাই 2n আসবে, m বাই 2 আসবে। তাহলে এই জেড বার যেটা হলো তখন হচ্ছে এক্সপেকটেশন অফ জেড বার, দিস ইজ হচ্ছে m বাই 2। আমি বলবো দিস জেড বার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ m বাই 2, যেটা পাবো তার আনবায়াসড। তার মানে আমি যদি বলতে পারি কি জেড বার যেটা আমি ধরেছি, ইফ উই কনসিডার জেড বার ইজ দিস, জেড বারটা কি পপুলেশন মিনের আনবায়াসড? নো, পপুলেশন মিনের আনবায়াসড নয়, কিন্তু পপুলেশন মিন বাই 2 এর আনবায়াসড। আমি এটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মানে সর্বদা এরকম আসবে এমন কোনো কথা নেই। স্যার আমি ফর এক্সাম্পল দিস এন স্কয়ার দিয়ে ভাগ করেছি, 2n করিনি, এন স্কয়ার, তাহলে বা 2n স্কয়ারই করেছি, তাহলে এটা একটা n থাকবে, এটা একটা n থেকে যাবে, 2n স্কয়ার দিয়ে যদি ভাগ করি, বুঝা গেল? জেড বার ধরেছি, জেড বার মানে 2n স্কয়ার, তাহলে ইন দ্যাট কেস জেড বার ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ m বাই 2n। পপুলেশন মিনের কি হবে? হবে না। কিন্তু তার মানে কি আমার কাজ কি, এটা যা খুশি, এই যে আমি বলছি না স্ট্যাটিস্টিক, আমি বললাম এনি ফাংশন ইজ এ স্ট্যাটিস্টিক, বাট সেটা কি কি এমন কিছুকে রিপ্রেজেন্ট করতে পারছে কি m বাই 2n, আমি কি করবো বল, এটা আমার কাজ কি? কিন্তু যদি আমি শুধু x বার নিতাম, x1 প্লাস x2 প্লাস xn বাই n এটা করতাম, তাহলে সেটা পপুলেশন মিনকে এস্টিমেট করে দেয়। ওই জন্য আমি মিনিংফুল বলেছিলাম স্ট্যাটিস্টিক্স এর এনি ফাংশন স্ট্যাটিস্টিক, বাট স্ট্যাটিস্টিক হতে গেলে মিনিংফুল দেওয়া হবে। এটা কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে আনবায়াসড বায়াসড আনবায়াসড বোঝা যাচ্ছে? বুঝলি? হ্যাঁ, এরপরে আছে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। আচ্ছা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এখন বলবো না, কারণ এটা বলতে গেলে বেশ কয়েকটা জিনিস বলতে হবে। কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, ওই জায়গাটা বলতে হবে, আর চিবিসেফস ইনইকুয়ালিটি বলে একটা জিনিস আছে, সেটা বলতে হবে। সেটা সিলেবাসে রয়েছে, আমি তখন বলিনি, এখন বলতে গিয়ে সেটা বলে দেবো, সেটা একটু বড় জিনিস। আচ্ছা কনসিস্টেন্ট দিয়ে তুই এবার কিছু অঙ্ক পাবি। এই যে আমি একটু আগে করেছিলাম স্যাম্পল ভেরিয়েন্স এস স্কোয়ার, মানে 1 বাই n, কিন্তু লিখেছিলাম সাম ওভার i ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার তার স্কোয়ার, এটা লিখেছিলাম তো। এক্সপেকটেশন অফ এস স্কোয়ার বার করে দেখিস তো কি আসে। এটা যদি সিগমা স্কোয়ার আসে, যদি আসে, তাহলে বলবো এস স্কোয়ারটা আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার। মানে কি, স্যাম্পল ভেরিয়েন্সটা ইজ অ্যান আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন ভেরিয়েন্স। যদি হয়, যদি হয়, আমি বলছি না হবে, যদি হয় এটা হবে, যদি না হয় তাহলে এটা হবে না। বোঝা গেল? এটা কি আসে জানিস? এক্সপেকটেশন অফ এস স্কোয়ার কত আসে জানিস? দিস ইজ এ স্যাম্পল মিন, স্যাম্পল ভেরিয়েন্স, এটা কত আসে জানিস? n মাইনাস 1 বাই n ইন্টু সিগমা স্কোয়ার আসে, এটা আসে। তার মানে আমি দেখতে পাচ্ছি একটা মাল্টিপ্লিকেশন চলে এসছে। আমি যদি বলিস এস স্কোয়ার কার আনবায়াসড, এইটার আনবায়াসড, n মাইনাস 1 বাই n বাই সিগমা স্কোয়ারের আনবায়াসড, আমি সিগমা স্কোয়ারের আনবায়াসড বলতে পারবো না। কিন্তু আমি এটা নিতাম n বাই n মাইনাস 1
into s স্কয়ার, এটা নিলাম কোন একটা, ধর আমি বললাম দিস ইজ a is this, then expectation of a, আমি পাবো expectation of n by n minus 1 s স্কয়ার, এটা মানে n by n minus 1 into expectation of s স্কয়ার। কারণ হোয়াট ইজ, এটা ক্যালকুলেট করতে হবে, এটা আমি কোথা থেকে পাইনি, এটা ক্যালকুলেশন করলে এটা পাবো। এই যে এই s স্কয়ারের মান, এটা ক্যালকুলেট করলে, এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করলে এই মানটা পাওয়া যাবে। এটা করবো আমি পরের দিন। তাহলে n by n minus 1, এটা মানে হচ্ছে n minus 1 by n into sigma স্কয়ার, এটা কেটে গিয়ে সিগমা স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখ, এই a যে স্ট্যাটিস্টিক্স এখন ধরেছি n by n minus 1 by s স্কয়ার, এইটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর, মানে এই স্যাম্পল ভেরিয়েন্সটা আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন ভেরিয়েন্স হয় না। কিন্তু এই a যদি একটা, এখানে একটা, এটা s ক্যাপ দ্বারা ডিনোট করা হয়, s ক্যাপ স্কয়ার দ্বারা ডিনোট করা হয়। a মানে এখানে যেটা নোটেশনটাই দিয়ে দিই, s cap square is this n by n minus 1 into s square, this is an unbiased estimator of some population variance। এগুলো একটু করিস, দেখিস, অল্প স্বল্প পড়াশোনা করিস, ঠিক আছে? তো আজকে যে জিনিসটা বললাম একদম বেসিক কনসেপ্ট, এর পরের দিন আমি মেইনলি হচ্ছে আরো ডিটেইলে ঢুকে যাব, 2-3 দিন, টোটাল 3-4 দিন লাগবে এটা শেষ করতে। আজকে পড়ালাম আর 3 দিন লাগবে, ওকে?